মহাকর্ষ অভিকর্ষ, ঠিক আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো দুইটা বস্তু, যে কোনো দুইটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করছে। তো আমরা যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে বস্তুগুলার মধ্যে আকর্ষণ বল বা মহাকর্ষ বল আমরা বের করি, সেই বস্তুগুলা অনেক বড় বড় বস্তু সাধারণত। হ্যাঁ, যেমন পৃথিবী সূর্যের মধ্যকার বল, তারপর হচ্ছে পৃথিবী ও চন্দ্রের মধ্যকার বল, চন্দ্র সূর্যের মধ্যকার বল, বা এক গ্রহ থেকে আরেক গ্রহের মধ্যকার যে আকর্ষণ বল, বিভিন্ন রকম বল আমরা বের করে থাকি। তো এই বস্তুগুলো সাধারণত একটু গোলাকার আকৃতির হয়ে থাকে। তাই আমরা যখন দুইটা বস্তু, গোলাকার বস্তুর মধ্যবর্তী দূরত্ব বের করি, সাধারণত আমরা লিখবো ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তো গোলাকার বস্তুর মধ্য ভর কেন্দ্র বলতে আমরা কিন্তু বুঝবো একেবারে কেন্দ্র। তাই আমরা এখানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলছি, বা ভর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলতে পারো, ঠিক আছে। তো যখন আমরা একটা বৃহৎ বস্তু থেকে অন্য একটা বস্তু দূরত্ব বের করব, ওই বৃহৎ বস্তুটার ভর কেন্দ্র থেকে দূরত্বটা পরিমাপ করতে হবে, ঠিক আছে। আর বিন্দু বস্তু হলে কিন্তু আর ভর কেন্দ্র বের করার দরকার হয় না, ওই বিন্দুই তো একটা বস্তু। যাই হোক, M1 ভরের বস্তু আর M2 ভরের বস্তু পরস্পর থেকে d দূরত্বে থাকলে আমরা তখন বুঝে নিব যে এই দুইটা বস্তুর ভর কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। ভর কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। তখন মহাকর্ষ বল বা আকর্ষণ বল, শুধুমাত্র আকর্ষণ বল হবে হচ্ছে g M1 M2 ডিভাইড বাই d স্কয়ার, g M1 M2 ডিভাইড বাই d স্কয়ার। এখন এই বলটা সবসময় কিন্তু আকর্ষণধর্মী, সবসময় আকর্ষণধর্মী। এবং দেখো, খেয়াল করে, এই বস্তুটা এই বস্তুকে আকর্ষণ করছে, তার মানে হচ্ছে এই বস্তুটার এই দিকে বল অনুভব করবে। M2 ভরের বস্তুটা M1 ভরের বস্তুর দিকে বল অনুভব করবে। আবার বিপরীত ক্রমে যদি আমি বলি যে M2 ভরের বস্তুটাও কিন্তু M1 ভরের বস্তুকে আকর্ষণ করছে, তাহলে M1 ভরের বস্তুটা কোন দিকে বল অনুভব করবে? অবশ্যই M2 এর দিকে বল অনুভব করবে, ঠিক আছে। তো তাহলে আমরা বুঝতে পারছি যে দুটা বস্তু একে অপরের দিকে বল অনুভব করবে, একে অপরের দিকে হচ্ছে বল অনুভব করবে, ঠিক আছে। তো যাই হোক, এই বলের মানটা আমরা নিউটনের মহাকর্ষ সূত্রের মাধ্যমে জেনেছি, জি M1 M2 ডিভাইড বাই ডি স্কয়ার। ডি হচ্ছে দুইটা বস্তুর ভর কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এবং এই বলটা হচ্ছে যেটা বস্তুর ভর কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর বা কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো ঠিক আছে। তো আমাদের অনেক সময় প্রশ্ন করে যে এটা এটা মনে করে সূর্য, যা খাই একটা বোর্ডে প্রশ্ন আসে এরকম করে, এটা সূর্য, এটা মনে করো হচ্ছে পৃথিবী মনে করো। তো সূর্য এবং পৃথিবীর মধ্যকার দূরত্ব কত আমাদের জানা আছে, যেটা এটা সূর্য নিলাম, এটা হচ্ছে পৃথিবী নিলাম। দেখো, যতগুলা বল আমরা বের করেছি, বিভিন্ন রকম বল, তো তড়িৎ বল বের করেছি, আগে আমরা প্রাবল্য শূন্য বলেছিলাম। তো দেখো তো, প্রশ্ন আমাদের অনেক সময় আসে যে দুটা বস্তুর মাঝখানে মাঝামাঝি কোন জায়গায়, মনে করো দুটা বস্তুর দূরত্বটা সূর্য এবং চন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব মনে করো 1.5 গুণ 10⁻11 15 কোটি কিলোমিটার। এটা কিলোমিটারে যাবে, মানে 15, এটা মিটার, হ্যাঁ মিটারে যাবে। এত এত মিটার মনে করো, যে কোনো দূরত্ব দেওয়া থাকতে পারে। এই দুটা বস্তুর মাঝামাঝি যে কোনো একটা বস্তু বললো যে কোথায় বলের পরিমাণটা, কোন একটা বস্তু মনে করো এম ভরের বস্তু, এখানে মনে করো এম ভরের বস্তু এখানে স্থাপন করা হলো। এম ভরের বস্তুটা কোথায় কোনো বল অনুভব করবে না, এম ভরের বস্তুর উপর কোনো বল অনুভূত হবে না। মনে করো এই বস্তুর ভর দিলাম হচ্ছে এম, এটার নাম দিলাম হচ্ছে এম সান, এটার নাম দিলাম মনে করো এম আর্থ। আর এরই মধ্যে যে কোনো একটা বিন্দু বের করো যেখানে কোনো একটা বস্তু, এম ভরের বস্তু বলুক আর যে কোনো একটা বস্তু বলুক, সেই বস্তুটা কোনো বল অনুভব করবে না। বুঝতে পেরেছ? তো বুঝতেই পারছো যে মনে করলাম আমরা যে এই দুইটা বস্তুর সংযোজক সরল রেখার কোনো একটা জায়গায়, মাঝখানে মাঝখানে কোনো একটা জায়গায় বা মাঝামাঝি কোনো একটা জায়গায় ওই এম ভরের বস্তুটা বল অনুভব করবে না, ঠিক আছে। কারণটা কি দেখো তো, এই ভরটা এই বস্তুটা দেখো, এই বস্তুকে কিন্তু এই বড় সূর্য বস্তুটা টানবে নিজের দিকে, তাহলে এই বস্তুটা এই দিকে বল অনুভব করবে। আবার পৃথিবীও কিন্তু এই এম ভরের বস্তুটাকে নিজের দিকে টানবে। তো আমরা তড়িৎ প্রাবল্য যখন বের করেছিলাম,
তড়িৎ বল যখন বের করেছিলাম কোথায় প্রাবল্যের মান শূন্য হবে, কোথায় বলের মান শূন্য হবে, তখন কিন্তু একটা কন্ডিশন বলেছিলাম। কি কন্ডিশন? যেখানে উভয় চার্জের জন্য প্রাবল্যের মান বা বলের মান সমান এবং বিপরীতমুখী হবে, ঠিক তেমনি এখানে উভয় চার্জ তো আর নেই, এখানে উভয় বল, উভয় ভর, উভয় ভরের জন্য এম ভরের বস্তুর উপর অনুভূত যে বলটা, সেই বলটা বিপরীতমুখী হতে হবে। নাম্বার ওয়ান, দেখো বিপরীতমুখী কিন্তু হয়েছে, ঠিক আছে, বিপরীতমুখী হতে হবে এবং সমান হতে হবে। তো এই বলের নাম দেওয়া হচ্ছে এম এফ এস, আর এই বলের নাম দেওয়া হচ্ছে এফ ই, আর্থ। তো আমাদের শর্তটা কি? এফ ই ইজ ইকুয়াল টু এফ এস হতে হবে এবং দিকটা কিন্তু বিপরীত ধর্মী হতে হবে। তো এফ এস এর দিকটা হচ্ছে এইদিকে, এফ এর দিকটা হচ্ছে এই দিকে। কোন বল, যে বিন্দুতে আমি কোনো একটা বস্তু, যেখানে আমরা এম ভরের বস্তুটা লিখেছি, এই ভরের বস্তুটা কোনো বল অনুভব করবে কিনা, তাহলে আমরা দেখব এই বস্তুটার বলের দিক, এই বস্তুটা যে বল অনুভব করে সেটার দিক কোন দিকে। এই বস্তুর ভরের জন্য, সূর্যের জন্য এই দিকে, আর পৃথিবীর জন্য হচ্ছে এইদিকে, বিপরীতমুখী হয়েছে। এখন আমরা সমান বসিয়ে দেব। তো আমরা এই দূরত্বটাকে ধরে নেব এক্স, এই দূরত্ব ধরে নেব হচ্ছে এক্স। সূর্য থেকেও ধরতে পারো এক্স, আবার পৃথিবী থেকেও ধরতে পারো এক্স। তাহলে বাদ বাকি দূরত্বটা হবে হচ্ছে 1.5 গুণ 10⁻11 বিয়োগ হচ্ছে এক্স, ঠিক আছে। তো এফ এর মানটা কি হবে? জি, একটা ভরের নাম কি এম, একটা ভরের নাম এম এস, এম এস এম ই লেখো, এটা এটা যেহেতু পৃথিবীরটা আগে দিয়েছি, এম ই গুণ হচ্ছে এম, এই যে এই ভরের বস্তুটা ডিভাইড বাই হচ্ছে দূরত্ব কত, এক্স স্কোয়ার, এই উল্টা হয়ে গেল। 1.5 গুণ 10⁻x, 1.5 গুণ 10⁻11 বিয়োগ এক্স হোল স্কোয়ার। আরে হ্যাঁ ঠিক আছে, ইজিক্যাল টু জি। এবার দেখো এই বস্তুর প্রতি ভরের বলের মানটা কত, এম এস গুণ হচ্ছে এম ডিভাইড বাই হচ্ছে দূরত্ব হচ্ছে এক্স স্কোয়ার। যে বিন্দুতে বলটা আমরা বের করতে চাচ্ছি লব্ধি বল শূন্য, সেই বিন্দুটা কিন্তু সান থেকে ধরে নিয়েছি, সূর্য থেকে ধরে নিয়েছি এক্স পরিমাণ দূরে অবস্থিত, আর পৃথিবী থেকে ধরে নিয়েছি টোটাল দূরত্ব থেকে এক্স বাদ। তাহলে আমাদের মহাকর্ষ বলের যে সূত্রটা বসিয়ে আমরা কিন্তু এখান থেকে এক্স এর মানটা হিসাব নিকাশ করব, এক্স ইজ ইকুয়াল টু হিসাব করব, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু হিসাব করব। ওকে, হয়ে গেল আমাদের। এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে, সূর্য পৃথিবী হতে পারে, সূর্য চন্দ্র হতে পারে, যে কোনো ইউনিট হতে পারে, ঠিক আছে। তো আবার এখানে কিন্তু একটা জিনিস হতে পারে যে চন্দ্র এবং পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি চাঁদের কথাও বলতে পারে, একই কথা। এই মাঝামাঝি যে জায়গায় বলের পরিমাণটা শূন্য হবে, সেই বস্তুর ভর যাই হোক না কেন, যে বস্তুই হোক না কেন, দেখো এই পাশের এম আর এই পাশের এম, কিন্তু ওই বস্তুটার ভর কিন্তু কেটে যাবে। ওই ভরটা জানার কিন্তু কোনো জরুরি বিষয় না, 1 কেজি 2 কেজি 5 কেজি এম ভর যা কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু এম আর এম কেটে যাবে, ছোট হাতের এম। যে বস্তুটা বল জিরো অনুভব করবে, কোনো বল অনুভূত হবে না, যে বস্তুটা কোনো বল অনুভূত করবে না, সেই বস্তুর ভর আমার জানা থাকলেও হবে, না জানা থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এইটা যদি আমাদের বল না বলে প্রাবল্য বলতো, সেম উত্তরই হতো আমাদের। তখন আমরা এম এর জায়গায় আর এম লিখতাম না, এম এর জায়গায় 1 লিখতাম, কারণ প্রাবল্য মানে হচ্ছে 1 কেজি ভরের বস্তু যে বল অনুভব করে। আবার বলছি, 1 কেজি ভরের বস্তু যে বলটা অনুভব করে সেটাকে বলবো আমরা প্রাবল্য। তাই যখন আমরা প্রাবল্য বলতো কোথায় শূন্য হবে, সেম প্রসিডিউর অঙ্কটা করতাম, শুধু এম এর জায়গায় আমরা 1 লিখতাম বা লিখতাম না, এম এর জায়গায় 1 লাগবে না, না লিখলেও চলে। আমাদের সূত্র হচ্ছে জি এম ভাগ আর স্কোয়ার, আমাদের প্রাবল্য নির্ণয়ের সূত্র। ওকে, শিখবো আমরা একটু পরেই। এবার আসা হচ্ছে পৃথিবী, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। আমি প্রত্যেকটা থিওরি একটু কথা বলবো ছোট করে। আমরা কাজ ক্ষমতা শক্তিতে অলরেডি পড়েছি, সবকিছুই পড়েছি। তো খেয়াল করো, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, আর পৃথিবী থেকে এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণ, আর পৃথিবী হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। বস্তু যখন এখানে ছিল তখন জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। বস্তু যখন এখানে আছে, জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। বস্তু যখন ভেতরে আছে, এই যে এই বস্তুটা এখানে আছে, যখন তিনটা পয়েন্ট আমি নিলাম, একটা পৃথিবী পৃষ্ঠে, একটা পৃথিবী হচ্ছে এইচ উচ্চতায়, একটা হচ্ছে পৃথিবী হতে পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়। এইচ গভীরতায় জি এর মানটা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ ভাগ আর ইন্টু জি। ওকে, এইচ ভাগ আর, এইচ বিয়োগ আর ইন্টু জি। মনে রাখবো আমরা যে এইচটা বের করেছি আমরা, বা এই সমীকরণগুলোর মধ্যে নিয়েছি, সেটা কিন্তু অবশ্যই পৃষ্ঠ থেকে দূরত্ব, পৃষ্ঠ থেকে উচ্চতা এটাও এইচ,
আবার পৃষ্ঠ থেকে নিচের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে সেই দূরত্বটা কিন্তু এইচ। দূরত্বটা যেন আমরা এই কেন্দ্র থেকে যে দূরত্বটা সেটাকে যেন এইচ না বলি। আমরা পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে যে উচ্চতায় উঠলাম সেটার নামও এইচ দিয়েছি থিওরি ডেভেলপ করার সময়। আবার পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আমরা নিচের দিকে নামতেছি সেই দূরত্বের নামও কিন্তু এইচ বা এইচ গভীরতা। ওকে, তিনটা জিনিস আমরা শিখলাম। জি ইজ ইকুয়াল টু জিএম ভাগ আর স্কয়ার, এটা হচ্ছে 1 নাম্বার পৃথিবী পৃষ্ঠের জন্য। 2 নাম্বার হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম ভাগ হচ্ছে আর প্লাস এইচ হোল স্কয়ার, ঠিক আছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে জি ডাবল প্রাইম দিলাম, এই যে ডাবল প্রাইম দিলাম পৃথিবীর গভীরে জিএম ডিভাইড বাই হচ্ছে সরি 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর ইন্টু হচ্ছে জি। জিটা হচ্ছে পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। তিনটা সমীকরণ আমরা করলাম। যখন যেটা দরকার হবে আমরা দরকার হলে যোগ বিয়োগ গুণ ভাগ করে কিন্তু সূত্রগুলা আমরা মনে রাখবো। তাহলে যে কোনো বিন্দুতে কিন্তু আমরা অভিকর্ষ ত্বরণটা বের করতে পারছি। ভূপৃষ্ঠে, পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এবং পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়। মনে যেন থাকে এইচ মানে হচ্ছে পৃষ্ঠ থেকে উচ্চতা বা পৃষ্ঠ থেকে গভীরতা। যখন আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে কোনো একটা দূরত্বে অভিকর্ষ ত্বরণের মান বের করতে বলবে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব যদি 6400 কিলোমিটারের মধ্যে হয়, 6400 কিলোমিটারের মধ্যে যদি হয়, হ্যাঁ 6 গুণ 10 টু দি পাওয়ার 24, মনে যেন থাকে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া আছে, বললো যে অভিকর্ষ ত্বরণের মানটা এত দূরত্বে বের করো। আমি যদি একটু উদাহরণ দিয়ে একটু দেখাই যে কেন্দ্র হতে 3200 কিলোমিটার দূরে, 3200 কিলোমিটার দূরে অভিকর্ষ ত্বরণ বের করো। তাহলে দেখো তো কেন্দ্র থেকে যদি আমি 3200 কিলোমিটার দূরে যাই তাহলে কিন্তু পৃথিবীর ভেতরেই থাকবো। কেন? কারণ পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠে আসতে কিন্তু আমাকে 6400 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তাই আমরা পৃথিবীর কেন্দ্র থেকে যেদিকেই যাই না কেন, এদিকে যাও, এইদিকে যাও, এইদিকে যাও, এদিকে যাও, যেদিকেই যাই না কেন আমাদের অবশ্যই 6400 কিলোমিটার পার না হইলে কিন্তু আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর পৃষ্ঠে যাইতে পারবো না। 6400 কিলোমিটার যখন পার হয়ে চলে যাব তখন কিন্তু আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে উঁচু জায়গায় চলে যাব, এই উচ্চতায় চলে যাব। আর যখন আমি 6400 কিলোমিটারের মধ্যে থাকবো তখন কিন্তু আমি পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ভেতরেই থাকবো। তাই যখন আমি 3200 কিলোমিটার বলছি তখন কিন্তু আমি পৃথিবীর ভেতরেই আছি। তার মানে পৃথিবীর ভেতরের সূত্রটা কিন্তু আমাকে বসাতে হবে জি নির্ণয়ের। তাহলে সূত্রটা কি হবে? জি ডাবল প্রাইম ধরো আর জি প্রাইম লেখো, কোনো সমস্যা নাই। 1 মাইনাস এইচ ভাগ আর ইন্টু হচ্ছে জি, ঠিক আছে। এখানে একটা 3200 কিলোমিটার না দিয়ে আমি একটু 3000 কিলোমিটার দিলাম। 3200 দিলে তোমাদের তো দেখো তো পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, তো পৃথিবীর কেন্দ্র থেকে যে দূরত্বটা তার নাম হচ্ছে আর মাইনাস এইচ ইজিক্যাল টু 3000। যদি আমি তোমাদেরকে একটু দেখাই তাহলে আর আর মাইনাস 3000 ইজিক্যাল টু কিন্তু এইচ। তার মানে 6400 বিয়োগ হচ্ছে 3000 ইজিক্যাল টু এইচ, বা এইচ ইজিক্যাল টু হচ্ছে 3400 কিলোমিটার বা 3.4 গুণ 10 টু দি পাওয়ার 6 মিটার। একটু খেয়াল করো, আমি বড় করে একটু পৃথিবী দাগায় নিচ্ছি। দেখো তো এটা মনে করো এইচ গভীরতা, এখান থেকে মনে করো এইটুকা দূরত্ব। তো আমরা যে থিওরিটা স্টাডি করলাম এটা পৃথিবীর পৃষ্ঠ, এখান থেকে এইটুকা দূরত্বের নাম কিন্তু এইচ। তাহলে এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় তাহলে এইটুকা দূরত্বের নাম কিন্তু আর মাইনাস এইচ। সবাই ধরতে পারার কথা, পৃথিবীর কেন্দ্র এটা কেন্দ্র ধরলাম, এটার কেন্দ্র। কেন্দ্র থেকে যে দূরত্বটা সেটার নাম হচ্ছে আর মাইনাস এইচ। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মাঝামাঝি কোনো জায়গা আছে, ভেতরে অভ্যন্তরে যতক্ষণ পর্যন্ত আছে। ওকে, তাহলে এটা গেল আমাদের ঘটনা। এখানে কিন্তু আমি এইচ বিয়োগ আর, এইচ ভাগ আর ইন্টু জি, অর্থাৎ ভেতরে পৃথিবীর অভ্যন্তরে জি নির্ণয়ের যে সূত্রটা সেটা ব্যবহার করবো এখানে। এখন যদি এই প্রবলেমটাকে আমি বলি যে পৃথিবীর কেন্দ্র হতে 8000 কিলোমিটার দূরে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো, তখন কিন্তু আমি এটা আর বলবো, এই সূত্র আর ব্যবহার করতে পারবো না। পৃথিবীর কেন্দ্র থেকে 8000 কিলোমিটার, 10,000 কিলোমিটার মানে 6400 কিলোমিটারের বেশি যখন আমি চলে যাব, এখানে আমি 8000 কিলোমিটার নিলাম, 8000 কিলোমিটার দূরে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো, তখন কিন্তু আমি আর এই সূত্রটা ব্যবহার করতে পারছি না। পৃথিবীর অভ্যন্তরে তো আমি আর নাই। যে বিন্দুতে আমি অভিকর্ষ ত্বরণটা নির্ণয় করব সেই বিন্দুটা কিন্তু আর পৃথিবীর অভ্যন্তরে নাই। এই যে দেখো, আমি যদি আবার একটু দাগায় নিই, পৃথিবীর অভ্যন্তরে নাই।
কারণ আমি যখন এখান থেকে পৃথিবীর কেন্দ্র থেকে, এটা কেন্দ্র মনে করো, এখান থেকে যখন এখানে গেলাম আমি 6400 কিলোমিটার গেছি। আমি 6400 কিলোমিটারের মধ্যে তো এখন আর নাই। তার মানে 6400 কিলোমিটার পর্যন্ত আমি কিন্তু পৃথিবীর অভ্যন্তরে আছি। আর 8000 কিলোমিটার মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে চলে গেছে, যেখানে চলে আসছি। এইচ ইজিক্যাল তাহলে কত হবে, এইটুকা দূরত্ব তখন হবে হচ্ছে আর প্লাস এইচ। কেন্দ্র থেকে পৃথিবীর উপরে যদি বস্তু অবস্থিত হয় কোনো একটা উচ্চতায়, হ্যাঁ, পৃথিবী থেকে কোনো একটা পৃষ্ঠ থেকে কোনো একটা উচ্চতায় যদি বস্তু অবস্থিত হয়, সেই বিন্দু দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ। তার মানে এখানে আর প্লাস এইচ ইজিক্যাল টু 8000 দেওয়া আছে, 8000 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আর এইচ ইজিক্যাল টু কত, 8000 বিয়োগ হচ্ছে আর, বা 8000 বিয়োগ হচ্ছে 6400। ভুলে যেন যেও না আমরা, 1600 কিলোমিটার। ওকে, তো এখান থেকে আমরা মিটার করে নিব, 1.6 গুণ 10⁶ মিটার। তাহলে আমরা সূত্র ব্যবহার করবো কোনটা, জি প্রাইম ইজিক্যাল টু, এবার কিন্তু আর এটা ব্যবহার করতে হবে, জিএম ভাগ আর প্লাস এইচ হোল স্কয়ার। কারণ এখন পৃথিবীর অভ্যন্তরে কোনো বিন্দুতে আমি কিন্তু আর নাই, 6400 কিলোমিটার যেহেতু পার হয়ে গেছি। চালাকি করে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। এখন এটা আর একটা সূত্র আছে না, যে জি ইজিক্যাল টু জিএম ভাগ আর স্কয়ার। তো আমাদের যদি প্রয়োজন হয়, তাহলে এই দুটো সমীকরণকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে আর একটা সমীকরণ রূপ দিতে পারি। কিরকম রূপ দিব, যে জি প্রাইম ভাগ জি ইজিক্যাল টু আর স্কয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। অতএব অতএব জি প্রাইম ইজিক্যাল টু আর স্কয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার গুণ হচ্ছে জি। ওকে, এটা দিয়ে ব্যবহার করতে পারো। একটু কথা বলে নি, আগেও বলেছি। তো আমরা যখন পৃথিবীর ভর দেওয়া থাকবে এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে, তখন আমরা জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ ব্যবহার করতে পারি। আর যখন পৃথিবীর ভর দেওয়া নেই কিন্তু অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে, তখন আমরা এটা ব্যবহার করলে ভালো হয়। পৃথিবীর ভর যখন দেওয়া না থাকবে, ঠিক আছে, পৃথিবীর ভর যখন দেওয়া থাকবে না, তখন আমরা এটা ব্যবহার করব। এটা ব্যবহার করলেও হবে, পৃথিবীর ভর যেহেতু জানা আছে আমাদের। তো এটা চাইতে এটা দিয়ে একটু অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসে। আর জি এর মানটা আমরা 9.8 ধরবো, দেওয়া থাকলে। দেওয়া না থাকলে, আর দেওয়া থাকলে আমার যা দেওয়া আছে সেটাই কিন্তু আমরা ধরবো। ওকে, এই গেল। আর একটা কথা এখানে বলে নি, আমরা যেহেতু মাত্র পড়েছি যে অভিকর্ষ ত্বরণটা, এখানে যে পড়লাম জিএম ভাগ আর স্কয়ার, এই যে কই গেল, এই যে জি ইজিক্যাল টু জিএম ভাগ আর স্কয়ার। পৃথিবীর দেখো, যখন অভিকর্ষ ত্বরণ বের করছি যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে বলো, এই পয়েন্টে বলো, এই পয়েন্টে বলো, কখনোই কিন্তু বস্তুর ভর কিন্তু উল্লেখ নেই। এই যে বস্তুর ভর কিন্তু আমার লাগছে না, নাই, সমীকরণের মধ্যে নাই। তাহলে আমরা বলতে পারি যে বস্তুর ভরের উপর অভিকর্ষ ত্বরণের মানটা নির্ভর করে না। কার উপর নির্ভর করে, পৃথিবীর ভরের উপর। ঠিক আছে, এবং ব্যাসার্ধের উপর। তো আর এর মানটা কিন্তু সব জায়গায় সমান না, আর এর মানটা সবসময় সমান না। তাই আর এর মান যেখানে বেশি সেখানে জি এর মানটা কম, আর এর মান যেখানে কম সেখানে জি এর মানটা বেশি। তো বুঝতেই পারছো, পৃথিবী হচ্ছে একটু চ্যাপ্টা টাইপের, উত্তর দক্ষিণে একটু চাপা। তাহলে আর এর মানটা একটু উত্তর মেরুর দিকে কম, দক্ষিণ মেরুর দিকে কম। তাহলে মেরু অঞ্চলে আর এর মানটা কম হয়, জি এর মানটা বেশি। আর বিষুবীয় অঞ্চল বলতে এই অঞ্চলটা, এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলে আর এর মানটা আসলে একটু বেশি হয় সাধারণত, তাই জি এর মানটা একটু কমে যায়। ঠিক আছে, জি এর মানটা একটু কমে যায়। ওকে, তাহলে আর একটা জিনিস থাকলো, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। এতক্ষণ পর্যন্ত যে সূত্রগুলো আমরা নিয়ে কথা বললাম, সেগুলোর মধ্যে কিন্তু পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া ছিল না, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া ছিল না। আচ্ছা, এখানে আর একটা অঙ্ক যদি পরীক্ষায় আসে, যে ঘনত্ব নির্ণয়, ঘনত্ব নির্ণয় ঘনত্ব নির্ণয় করতে এম ইজিক্যাল টু রো ইজিক্যাল টু এম ভাগ ভি দিয়ে বের করবো আমরা। ঠিক আছে, যদি ঘনত্ব নির্ণয় করতে বলে, এম ভাগ ভি এর মান সাধারণত দেওয়া থাকে না, পাই ভাগ 4 পাই, 4 ভাগ 3 পাই আর কিউব। পৃথিবী যেহেতু গোলাকার, তাই এর আয়তন লিখবো হচ্ছে 4 ভাগ 3 পাই আর কিউব। গোলাকার বস্তুর আয়তন হচ্ছে 4 ভাগ 3 পাই আর কিউব। তাই ঘনত্ব দেওয়া থাকলেও কিন্তু পরীক্ষায় এখান থেকে আমরা বের করে নেবো, এটা হচ্ছে ভর। ওকে, তো আমরা অনেকগুলো জিনিস শিখে ফেললাম। এবার আমরা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, যেটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। তো এতক্ষণ পর্যন্ত ঘূর্ণন ক্রিয়া আমরা বলি নাই, যে ঘূর্ণন ক্রিয়া যদি আমরা বিবেচনায় আনি, ঘূর্ণন ক্রিয়া যদি বিবেচনায় আনি, আসলেই তো পৃথিবী ঘুরছে। তো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বাদ রেখেই কেন আমরা জি এর মান হিসাব নিকাশ করি, বিভিন্ন তত্ত্বীয় আলোচনা থেকে শুরু করে বিভিন্ন প্রবলেম সলভ করি। আসলে এই পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কারণে জি এর মানটা একটু কম হয়, সেটার পরিমাণ একেবারে যৎ সামান্য, যার কারণে ওটা বাদ দিয়ে হিসাব নিকাশ করলে তেমন একটা ব্যতিক্রমী পরিলক্ষিত হয় না, যার কারণে আমরা ওটা বাদ দিয়ে হিসাব করি। কিন্তু আমাকে যখন প্রশ্নের মধ্যে বলবে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বিবেচনা করে,
পৃথিবীর আহ্নিক গতি বিবেচনা করে বা প্রশ্নের মধ্যে যখন আমার অক্ষাংশ দেওয়া থাকবে, অক্ষাংশ ক্রিয়া বা অক্ষাংশের মান দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা ঘূর্ণন ক্রিয়া বিবেচনায় এনে আমরা প্রবলেম গুলো সলভ করবো বা জি এর মানটা বের করবো, ওজনের মানটা বের করবো। ওকে, তো আমরা একটু বড় করে দাঁড়াচ্ছি। পৃথিবী আবারও, যে পৃথিবী ঘুরছে, তো পৃথিবী ঘুরছে মানে কি, আমি তুমি সবাই ঘুরছি। পৃথিবী পৃষ্ঠে যা যা আছে সবকিছুই কিন্তু ঘুরছে। পৃথিবী পৃষ্ঠে যা কিছু আছে সবকিছুই ঘুরছে, কিন্তু প্রত্যেকটা বস্তু কিন্তু একই ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে না। এখানকার বস্তু এখানকার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, এই যে এখানকার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। হ্যাঁ, এখানকার বস্তু এখানকার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, আবার এখানকার বস্তু এখানকার বৃত্তাকার পথে ঘুরছে। আবার একবার মেরু অঞ্চলে যে বস্তুটা আছে সে কিন্তু কোনো বৃত্তাকার পথ দিয়েই ঘুরছে না, তার কারণ কোনো ব্যাসার্ধ নাই। যে বস্তুটা হচ্ছে মেরু অঞ্চলে আছে তার কোনো ব্যাসার্ধ নাই, কারণ মেরু অঞ্চলে আছে মানে কি, সে কোনো ব্যাসার্ধ পাচ্ছেই না, সে কোনো ব্যাসার্ধ পাচ্ছে না। তাহলে এক একটা বস্তু কিন্তু দেখো এক এক পয়েন্ট নিয়ে ঘুরছে, এক এক পয়েন্ট নিয়ে ঘুরছে, ঠিক আছে, এক এক পয়েন্ট নিয়ে ঘুরছে। ওকে, এক একটা বস্তু কিন্তু এক পয়েন্টে ঘুরছে, এর মধ্যে বুঝলাম যে এক একটা বস্তু এক এক ব্যাসার্ধ নিয়ে ঘুরছে। আমি যেখানে আছি সেখানকার ব্যাসার্ধ নিয়ে ঘুরছি। মেরু অঞ্চলে বস্তু মেরু অঞ্চলে ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, মেরু অঞ্চলে যদিও ব্যাসার্ধ নেই। এই অঞ্চলে যে এখানে আছে রাশিয়া, রাশিয়া কিন্তু ওই রাশিয়ার যে বৃত্তাকার পথ, একটা ফুটবল ঘুরাও, ফুটবল ফুটবলের যে কোনো একটা জায়গায় তুমি দেখো, তুমি দেখো যে সব জায়গায় কিন্তু একই ব্যাসার্ধ পথে ঘুরছে না। তাহলে এক একটা জায়গায় এক এক ব্যাসার্ধ পথে ঘুরছে, ভালো কথা। তো ব্যাসার্ধ পথে ঘোরার মানে প্রত্যেকটা বস্তুর উপরই কিন্তু কেন্দ্রমুখী বল কাজ করছে, সেই কেন্দ্রমুখী বলটা কিন্তু কাজ করছে। তো একটু দেখি আমরা এখানে, এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ, এটা হচ্ছে বিষুব রেখা, বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল বা 0 ডিগ্রি অক্ষাংশ, বা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। আমি তিনটা নাম লিখে দিলাম, নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চল। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মেরু অঞ্চল। তো আমি ধরলাম যে এখানে একটা বস্তু আছে, এই বস্তু নিয়ে আমি কাজ করব। তো এটা যেহেতু 0 ডিগ্রি অক্ষাংশ, তাহলে এটার নাম তো একটা ডিগ্রি হবে, সেই ডিগ্রির নাম দিলাম হচ্ছে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে বস্তুটা আছে। ল্যামডা ডিগ্রি অক্ষাংশে পেশে লাগাই, একটু বড় করে লাগাই। ল্যামডা ডিগ্রি অক্ষাংশে বস্তুটা মনে করো আছে, একটু বড় করে লাগাই। এই এই এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি। হ্যাঁ, তো ল্যামডা ডিগ্রি অক্ষাংশে বস্তুটা আছে, এটা হচ্ছে উত্তর দক্ষিণ মেরু বরাবর একটা রেখা কল্পনা করলাম আমরা, একেবারে উত্তর দক্ষিণ মেরুর মাঝামাঝি জায়গা দিয়ে, পৃথিবীর ভেতর দিয়ে কিন্তু উত্তর দক্ষিণ মেরু বরাবর যে রেখাটা কল্পনা করলাম আমরা। হ্যাঁ, তো এখানে যে বস্তুটা আছে সেই বস্তুটা কিন্তু এই যে এখানকার ব্যাসার্ধ পথে ঘুরবে, এই যে এখানকার ব্যাসার্ধ পথে ঘুরবে। এই ব্যাসার্ধের নাম দেওয়া হচ্ছে ছোট হাতের আর, এই ব্যাসার্ধের নাম দেওয়া হচ্ছে ছোট হাতের আর। আর এই বরাবর দেখো কেন্দ্রমুখী বল একটা কাজ করবে, তার জন্য এই বরাবর কিন্তু একটা কেন্দ্র বিমুখী বল কাজ করবে। তো কেন্দ্র বিমুখী বলের কেন্দ্র বরাবর উপাংশের নাম হচ্ছে যে এই বরাবর যে উপাংশটা কেন্দ্র বিমুখী বলের, এটা এই বস্তুটা মনে করো ল্যামডা অক্ষাংশে আছে, এটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ। এটা পরীক্ষা আসতে পারে, নিরক্ষ রেখা বা বিষুব রেখা, নিরক্ষ রেখা বা হচ্ছে বিষুব রেখা, বিষুবীয় রেখা, ঠিক আছে। এটা 0 ডিগ্রি অক্ষাংশ, এটাও কিন্তু 0 ডিগ্রি। এটা আবার যেন মনে করেন এই রেখাটার নামই হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ, 0 ডিগ্রি অক্ষাংশ। আর এটা হচ্ছে মেরু অঞ্চল, এটার নাম হচ্ছে 90 ডিগ্রি অক্ষাংশ, 90 ডিগ্রি অক্ষাংশ। বুঝতেই পারছো, এটা যদি 0 হয় এটা 90 ডিগ্রি হবে, এটাও কিন্তু 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, এটা 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, এটা দক্ষিণ মেরু। আর এটা হচ্ছে উত্তর মেরু, এই যে এটা হচ্ছে উত্তর মেরু, ঠিক আছে। ওকে, তাহলে ল্যামডা অক্ষাংশে এম ভরের বস্তুটা আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ভাগ আর হবে। এটা আমার হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রমুখী যদি বল কাজ করে তাহলে বস্তুটা এই বরাবর একটা কেন্দ্র বিমুখী বলের একটা তৈরি হবে। এই কেন্দ্র বিমুখী বলের এই ল্যামডা ডিগ্রি কোণে ল্যামডা অক্ষাংশ বরাবর উপাংশের মান হবে হচ্ছে এফসি কজ ল্যামডা। পরীক্ষা আসতে পারে কিন্তু, ঠিক আছে। তো কেন্দ্র বরাবর কি কাজ করবে, বস্তুর ওজন কাজ করবে। আমরা যেটা তুমি আমি যেটা পৃথিবী পৃষ্ঠে আছি, সেই বস্তুটার ভর হচ্ছে, আমার ভর মনে করো এম, আমাকে এই পৃথিবীর কেন্দ্র পৃথিবীর কেন্দ্র আমাকে কি কত বলে টানছে, এম জি পরিমাণ, বা আমার ওজনের সমান বলে টানছে কেন্দ্রের দিকে। তো এই এম জি বলটা কেন্দ্র বরাবর কাজ করছে, আর কেন্দ্রের বাইরের দিকে যে বলটা কাজ করছে তার নাম হচ্ছে এফসি কজ ল্যামডা। এফসি কজ ল্যামডা তৈরি হয়েছে কেন, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কারণে একটা কেন্দ্রমুখী বলের তৈরি হয়েছে। সেই কেন্দ্রমুখী বলের এই পৃথিবীর কেন্দ্র বরাবর এর উপাংশ হচ্ছে এফসি কজ ল্যামডা। তো দেখো তো,
তাহলে আমাদের প্রকৃত ওজন কত হবে আসলে? আমাদের আমরা যে হিসাব নিকাশ করি ওজন হচ্ছে ডব্লিউ ইজিক্যাল টু এম জি, আসলে সেই এম জি যেটাকে আমরা জি বলেছিলাম সেটা আসলে প্রকৃত জি না, কারণ ওখানে আমরা পৃথিবীর ঘূর্ণন ক্রিয়াটাকে বিবেচনায় করি নাই, কিন্তু পৃথিবীতে আসলেই ঘুরছে। তাই আমরা লিখবো হচ্ছে ডাব্লিউ বিয়োগ হচ্ছে এফসি কজ ল্যামডা, এফসি কজ ল্যামডা, এটা হচ্ছে প্রকৃত ওজন। তো প্রকৃত ওজনের নাম দিলাম হচ্ছে ডাব্লিউ ল্যামডা। তো ডাব্লিউ ল্যামডা লাগা রাখো জি, এম ইজিক্যাল এম জি ল্যামডা, এটার নাম দাও এম জি, যেটা আমরা ওজন আমরা এতদিন পর্যন্ত বিবেচনা করে আসতেছি এম জি ডাব্লিউ ইজিক্যাল টু, আর এফসি মানে এম বি স্কোয়ার ভাগ আর, এম বি স্কোয়ার ভাগ আর ইন্টু কজ ল্যামডা। মনে রাখবো আমরা এই বস্তুটা যেখানে আমি ল্যামডা অক্ষাংশে যে বস্তুটা অবস্থিত আছে, আর কি বলে এটার, ল্যামডা অক্ষাংশে যে বস্তুটা অবস্থিত আছে সেই বস্তুটা আর ব্যাসার্ধে, ছোট হাতের আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, কিন্তু এই যে এই 0 ডিগ্রি অক্ষাংশে যে বস্তুটা যদি অবস্থিত থাকতো সে কিন্তু বড় হাতের আরে ঘুরবে। এটা তোমাদের দেখিয়েছি, এখানে একটা দেখানোর উপায় নেই, এটা বুঝে নিই আমরা। এই ও থেকে এম পর্যন্ত এই জেম ভরের বস্তুটা এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ, আর এই বস্তুটা কিন্তু এই ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, এই ব্যাসার্ধের যে লাল কালি একটু দেখায় এই ব্যাসার্ধের আর, ছোট হাতের আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কিন্তু এভাবে ঘুরছে। এই জন্য কেন্দ্রমুখী বলের সমীকরণটা হবে এম ভি স্কোয়ার ভাগ আর, এটা আমরা বসালাম। এখান থেকে ক্যালকুলেশন করলে এম টেম কেটে গেলে আমরা জি ল্যামডা ইজিক্যাল টু পাবো ওমেগা জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, এটা আর আমি হিসাব নিকাশ করলে আমরা ওমেগাতে যাচ্ছি। তো পৃথিবী যে ঘুরছে ঘুরছে ঘুরছে, কত ঘন্টায় একবার ঘুরে ঘুরে আসতেছে, এটা কিন্তু আহ্নিক গতি, অক্ষাংশ ক্রিয়া শুধু না, এটা এটাকে আমরা আহ্নিক গতি ক্রিয়া বলতে পারি। হ্যাঁ, আহ্নিক, আহ্নিক গতি মানে নিজ নিজ অক্ষে ঘোরা, এটাকেই বলবো আমরা অক্ষাংশ ক্রিয়া, অক্ষাংশ ক্রিয়া বা ঘূর্ণন ক্রিয়া বা ঘূর্ণন ক্রিয়া। ঠিক আছে, তো পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া যদি বিবেচনা করি, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া যদি বিবেচনায় আনি আমরা, তাহলে আমাদের অভিজ্ঞতা হবে হচ্ছে জি ল্যামডা ইজিক্যাল টু, যেটা আমরা এতদিন পর্যন্ত বিবেচনা করে আসছি পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বিবেচনা না করে, তার নাম হচ্ছে জি বিয়োগ ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ওমেগা সবাই আমরা জানি 2π/t। তো পৃথিবীর ক্ষেত্রে পৃথিবী যে এক নিজ অক্ষে ঘুরে আসে আহ্নিক গতির পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। সুতরাং আমরা এখানে পৃথিবীর ক্ষেত্রে টি এর মানটা ধরবো 24 আওয়ার বা 24 গুণ হচ্ছে 3600 সেকেন্ড বা 86,400 সেকেন্ড। হ্যাঁ, তো এখান থেকে আমরা কিন্তু ওমেগা আমরা বের করে নিতে পারি, ওমেগা আমরা বের করে নিতে পারি। ওকে, এখন তোমাকে প্রশ্ন করা হলো যে মেরু অঞ্চলে বের করো পৃথিবীর ঘূর্ণনকে বিবেচনা করে। মেরু অঞ্চলের ক্ষেত্রে মেরু অঞ্চলে মেরু অঞ্চলে ল্যামডার মান কত? 0। বুঝতে পারি, সরি, মেরু অঞ্চলে না, ল্যামডা 90 ডিগ্রি। আর নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে ল্যামডার মান হচ্ছে 0 ডিগ্রি। নিরক্ষীয় বা বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে ল্যামডা সমান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা যখন মেরু অঞ্চলে বের করব তখন ল্যামডার মান, তখন জি ল্যামডা ইজিক্যাল টু কত হবে? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার 0 ডিগ্রি বা জি। তার মানে দেখো তো জি ল্যামডা জি এর মধ্যে কোনো পরিবর্তন নাই, তার মানে মেরু অঞ্চলে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার উপর অভিকর্ষ ত্বরণের মানের কোনো প্রভাব নেই, যা ছিল তাই থাকবে, এখানে আমার পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, যা ছিল তাই থাকবে। কিন্তু যদি আমি বলি যে নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে, নিরক্ষীয় ক্ষেত্রে, নিরক্ষীয় অঞ্চলে কিন্তু অবশ্যই নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল বলে যে কোনো জায়গায় প্রভাব কিন্তু বিদ্যমান থাকবে। তখন 90, তখন তো আর হচ্ছে 90 ডিগ্রি না, কজ 90 মানে এখানে 0 যেমন পাইছি, তাহলে জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার 0 ডিগ্রি। তো আমরা পাবো জি মাইনাস হচ্ছে ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে জি ল্যামডার মান। তো মনে রাখবো আমরা যে গুণন ক্রিয়া যদি বিবেচনা করি, সবচাইতে কম হবে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে, সবচাইতে কম হবে হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। বুঝতেই পারছো, সবচেয়ে বেশি পরিমাণ বাদ দিচ্ছি আমি, কারণ কস জিরোর মান সবচেয়ে বড় জিনিসটা বাদ দিচ্ছি, সবচাইতে বড় জিনিসটা আমি বাদ দিচ্ছি। আর এখানে দেখো তো কিছুই বাদ দিচ্ছি না, তার মানে কি কোনো কিছুই বাদ দিচ্ছি না, তার মানে কোনো কিছু যখন বাদ দিচ্ছি না তখন আমি যে মানটা পাচ্ছি সেই মানটা হচ্ছে সবচেয়ে বড়, আর এটা মানটা সবচেয়ে ছোট। ঠিক আছে, তাহলে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বিবেচনা যদি করি আমরা একটু দেখি আরো একবার। এই যে মেরু অঞ্চল থেকে
যদি আমি নিরক্ষীয় অঞ্চলের দিকে যাই জি এর মানটা আস্তে আস্তে কমতে থাকবে। উল্টা কথা বলবো, নিরক্ষীয় অঞ্চল থেকে যদি আমরা মেরু অঞ্চলের দিকে যাই, ঠিক আছে, মেরু অঞ্চলের দিকে যাই, তাহলে কিন্তু জি এর মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ জি এর মানের উপর ঘূর্ণন ক্রিয়ার কোনো প্রভাব নেই। ঘূর্ণন ক্রিয়ার উপর জি এর মানের কোনো প্রভাব নেই। মেরু অঞ্চল, এটা মেরু অঞ্চল। হ্যাঁ, তাহলে শিখলাম। তো এখন যদি বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কত হবে, যদি আমরা একটু হিসাব করি, জি ল্যামডা ইজ ইকাল টু জি বিয়োগ হচ্ছে ওমেগা স্কোয়ার আর কস 0 ডিগ্রি, কস স্কোয়ার 0 ডিগ্রি। আমরা কিন্তু মেরু অঞ্চলে হিসাব করি নাই, কি বলে নিরক্ষীয় অঞ্চলে হিসাব করতেছি। তো আমরা এখানে যেটা আমরা জি এর সচরাচর মান লিখে থাকি সেটা লিখবো হচ্ছে 9.8। জি এর সচরাচর মান লিখে থাকি সেটা নাম দিব হচ্ছে 9.8 বিয়োগ ওমেগা। ওমেগা মানে 2 পাই/টি, আর তো জানি আমরা, আর cos 0 এর মান হচ্ছে 1। তো 9.8 বিয়োগ 2 গুণ 3.1416 ডিভাইড বাই টি এর মান হচ্ছে 86,400। বুঝতেই পারছো, পৃথিবীর এক পাক ঘুরে আসতে নিজে নিজে, এটা কিন্তু আহ্নিক গতি। অক্ষাংশ ক্রিয়া মানে কিন্তু নিজে নিজে ঘুরতেছে, এটা কিন্তু পৃথিবীর চারদিকে ঘুরে আসতেছে, সূর্যের চারদিকে ঘুরে আসতেছে, এটা কিন্তু না। আর এর মান হচ্ছে 6,400 কিলোমিটার। 6,400 গুণ 1000, 10⁻³ এটা যদি আমরা হিসাব নিকাশ করি, এই হইল 2 পাই/টি গুণ হচ্ছে আর। তো এখানে যদি আমি হিসাব নিকাশ করি কত বাদ যায়, এখানে এই ক্যালকুলেটর টিপলে কত আসে একটু দেখো দেখি। অনেক ছোট মান আসার কথা। ওমেগা স্কোয়ার না, ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, হ্যাঁ এটার উপর স্কোয়ার হবে। তো আমাদের মানটা আসবে 9.76 মনে হয়, 9.77 মনে করো, 7.677 মনে করো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা যদি পৃথিবীর গুণনকে আমরা বিবেচনায় নিই, তাহলে নিরক্ষীয় অঞ্চলে জি এর মানটা এটা হবে। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর ঘূর্ণনক্রিয়া বিবেচনা করে আমরা জি এর মানটা বের করলাম। বস্তুর ওজন যদি বের করতে বলে তাহলে ডব্লিউ ল্যামডা বের করবো, এম জি ল্যামডা। এখন খেয়াল করো তো পরিবর্তন কত, শতকরা পরিবর্তন কত, কমেছে না বেড়েছে? অবশ্যই কমেছে, কমেছে, বাড়ার কোনো প্রশ্নই ওঠে না, বাড়বে না। পৃথিবীর ঘূর্ণনক্রিয়া বিবেচনা করলে জি এর মান কখনোই বাড়বে না, ঠিক আছে, কমবে একটু। কারণ আমার দেখো তো, এই যে বলটা কিন্তু বাইরের দিকে কাজ করছে, ওজনের বিপরীত দিকে, এজন্য কিন্তু কমে যাবে, বিপরীতমুখী। তার মানে লব্ধি ওজন বা প্রকৃত ওজন কত হবে, এই যে এমজি বিয়োগ হচ্ছে, এটা কিন্তু বড় হবে। এটা বড় না হলে তো আমরা পৃথিবীর সাথে লেপটেই থাকতাম না। পৃথিবীতে আমাকে আকর্ষণ করে আছে কেন, এমজির মানটা বড় আর এফসিএল কস ল্যামডার মানটা ছোট, ঠিক আছে। এখন আমাদের শতকরা পরিবর্তন কত, আমরা এটা কিন্তু সব জায়গায় লাগে, এটা কিন্তু শতকরা পরিবর্তন যখন হিসাব করব, প্রথমে পরিবর্তন নিব, পরিবর্তন ডিভাইড বাই, মডুলাস নিলাম, ডিভাইড বাই আদি অবস্থা, আদি অবস্থা সব জায়গায় লাগে কিন্তু, গুণ 100%, গুণ হচ্ছে 100%। এটা হচ্ছে শতকরা পরিবর্তন, মনে যেন থাকে। শতকরা পরিবর্তন মানে পরিবর্তনের মডুলাস। কমলে আমরা বলবো যে এত% কমে গেছে, বাড়লে আমরা বলবো যে এত% বেড়ে গেছে। নেগেটিভ চিহ্ন দেওয়ার দরকার নেই, এই জন্য মডুলাস নিলাম। কমলে আমরা বলেই তো দিব কমে গেছে এত%, বাড়লে আমরা বলেই দিব যে এত% বেড়ে গেছে। তো পরিবর্তন কত দেখো তো, 9.8 ছিল। পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বিবেচনা করছি এখন আমরা, যখন আমরা বিবেচনা করছিলাম না, অতীতকাল, অতীতকালে কি ছিল যখন বিবেচনা করি নাই, ওই সেন্স আমি চিন্তা করতেছি 9.8। আর পরিবর্তন হয়ে কত হইলো 9.767। বিয়োগ যেটা দিয়ে করার সমস্যা নাই, নিচে নিচে কোনটা হবে। আমি প্রশ্ন করেছি পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বিবেচনা করলে অভিকর্ষ ত্বরণের শতকরা পরিবর্তন কত, তাহলে আদি অবস্থা কত ছিল, 100%, ঠিক আছে। হিসাব নিকাশ করলে যা হবে তা আমরা লিখে নিচ্ছি, 9.8 বিয়োগ, এটা কিন্তু আমি অনুমানে লিখেছি, এরকমই আসার কথা। একটু কম বেশি আসলে তুমি তোমার হিসাব নিকাশ ঠিক করে নিও। 9.767, একটু কম বেশি হতে পারে, 0.033, এটা হচ্ছে 0.033, 0.033 ডিভাইড বাই 9.8 গুণ 100%। ওকে, তো আমরা ভাগ দিব 9.8 দিয়ে, কিন্তু গুণ হচ্ছে 100, 0.336%। শতকরা পরিবর্তন দেখো, খেয়াল করো, প্রশ্নটা ছিল আমার পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বিবেচনা করলে অভিকর্ষ ত্বরণের শতকরা পরিবর্তন কত। অভিকর্ষ ত্বরণটা শতকরা এত% কমে যায়, কমে যায় কিন্তু।
আগে ছিল 9.8, এখন হয়ে গেছে এত। যখনই আমি ঘূর্ণন ক্রিয়া বিবেচনা করলাম তখন কত হলো, বর্তমানে কত হলো, এটাকে বলবো আমরা ফাইনাল অবস্থা। আর আগে ছিল কত, সেটাকে বলবো আমরা আদি অবস্থা, যখন আমরা বিবেচনা করি নাই। দেখো আমাকে প্রশ্ন করলো যে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বিবেচনা করো তো, তার মানে কি, যখন আমি বিবেচনা করি নাই তখন কত ছিল 9.8, বিবেচনা করতে বললো, এখন বিবেচনা করব কত হবে 9.767। এটা আদি অবস্থা কিন্তু না, আদি অবস্থা কিন্তু 9 পয়েন্ট। এইবার দেখো একই প্রশ্নকে উল্টা করে করবো একটু, যে হঠাৎ পৃথিবী বন্ধ হয়ে গেলে, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ বন্ধ হয়ে গেলে, খেয়াল করে দেখো, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ, এই আছো কে, লিঙ্ক দিয়ে দিবা, জুবাইদ আছো নাকি? হ্যাঁ ওই দিয়ে দিও। পৃথিবীর ঘূর্ণন, এটা আজকে শেষ করে দেবো, সুন্দর করে পড়াচ্ছি কিন্তু, সময় নিয়ে পড়াচ্ছি, থিওরি গুলো না বুঝলে একটু উল্টাপাল্টা হয়ে গেলে নাম্বার কাটা খাবা। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেলে, এটা একটু বেশি করে পড়াচ্ছি কারণ এটা একটু প্যাচ লাগতে পারে, যেটা যতটুকু পড়ানো দরকার সেটার উপর ততটুকু গুরুত্ব দিয়ে পড়ানো হচ্ছে, তাড়াহুড়া করে কোনোটা আগায় যাচ্ছি না কিন্তু। যেটা কম কথা বললে হবে সেটা কম কথা বলছি, যেটাকে বেশি কথা বলতে হবে সেখানে কিন্তু বেশি কথা বলে আগাচ্ছি। হঠাৎ বন্ধ হয়ে গেলে অভিকর্ষ ত্বরণের শতকরা পরিবর্তন, অভিকর্ষ ত্বরণ কত হবে, অভিকর্ষ ত্বরণ কত হবে, নাম্বার ওয়ান, বা শতকরা অভিকর্ষ ত্বরণের শতকরা পরিবর্তন কত হবে, শতকরা পরিবর্তন কত হবে। ভালো করে খেয়াল করো, প্রশ্নটা উল্টা প্রশ্ন কিন্তু, একটু উল্টা হবে। পৃথিবীর ঘূর্ণন, পৃথিবী ঘুরছে এখন, তার মানে পৃথিবী এখন ঘুরছে। যে পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে অভিকর্ষণ কত হবে, বললাম প্রথম কথা, হঠাৎ বন্ধ হয়ে গেছে এখন, কিন্তু তাহলে আগে কি ছিল, ঘুরছিল। ঘূর্ণনকে বিবেচনা করো, দেখো তো ঘূর্ণনকে বিবেচনা করলাম 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 করলাম, ঘূর্ণন ক্রিয়া বিবেচনা করলাম, দেখো তো ঘূর্ণন ক্রিয়া বিবেচনা করে, বিবেচনা করে, ঘূর্ণন ক্রিয়া বিবেচনা করে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর প্লাস ল্যামডা। ঠিক আছে, এটা কোন অঞ্চলে, এটা হয়ে গেলে বিষুবীয় অঞ্চলে চিন্তা করো, বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চল নিয়ে কথা বলি, হ্যাঁ, যে তোমার ল্যামডাতে মান তো লাগবে। তো বিষুবীয় অঞ্চলে তোমার হচ্ছে, বিষুবীয় অঞ্চলে বের করতে চাই আমরা। তো পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া যখন ছিল, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া যখন ছিল তখন অভিজ্ঞতা কত, মাত্র হিসাব করেছি আর নতুন করে হিসাব করবো না, কয় স্কোয়ার হচ্ছে 0 ডিগ্রি, তো পেলাম হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইজিক্যাল টু পাইসি, হিসাব নিকাশ করে যেটা বসাইলাম যে 9.767 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা পেলাম যখন পৃথিবী ঘূর্ণন ক্রিয়া বিবেচনা করছিলাম আমি। তো এটাই তো অভিজ্ঞতার মান হওয়া উচিত, হ্যাঁ এটাই মান হওয়া উচিত বিষুবীয় অঞ্চলে। হঠাৎ করে আমি তোমাকে প্রশ্ন করলাম যে হঠাৎ করে ঘূর্ণন ক্রিয়া বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে ঘূর্ণন ক্রিয়া বিবেচনা বন্ধ করে ফেললাম, তো এখন তাহলে কি ঘটনা ঘটেছে, তো পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া যখন বন্ধ হয়ে গেলে, তো পৃথিবীর যখন ঘূর্ণন ক্রিয়া বন্ধ হয়ে যাবে, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া যখন বন্ধ হবে, বন্ধ হলে, হ্যাঁ, ওমেগার মান 0 হবে, কৌণিক বেগ থাকবে না, ভেরি সিম্পল। বৃত্তাকার পথে না ঘুরলে কি কোনো বস্তুর কৌণিক বেগ থাকে, উত্তর হচ্ছে না। তাহলে দেখো তো, তাহলে এখন আমার জি ল্যামডা ঘূর্ণন ক্রিয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জি মাইনাস ওমেগা স্কোয়ার আর যে কস স্কোয়ার ল্যামডাটা ছিল সেখানে আমরা জি মাইনাস 0 বসাবো ইজিক্যাল টু জি। তার মানে এখন কিন্তু আমার অভিকর্ষণের মানটা হয়ে গেছে, ঘূর্ণন ক্রিয়া যখন আমি বিবেচনা করছি না বা হঠাৎ বন্ধ হয়ে গেছে তখন আমি পাচ্ছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে
পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ওমেগার মানটা 0 হবে। আর ওমেগার মানটা যখন 0 হবে তখন অভিকর্ষ ত্বরণ আগে যেটা ছিল ঘূর্ণন ক্রিয়া বিবেচনা না করে, যাই হোক যেটা ছিল ছিল 9.8 হলো। তো এখন দেখো তো, ঘূর্ণন ক্রিয়া যখন বন্ধ করেছিল সেটা আগের অবস্থা, নাকি ঘূর্ণন ক্রিয়া যখন বন্ধ হয়ে গেল সেটা আগের অবস্থা? ঘূর্ণন ক্রিয়া যেটা বিবেচনা করেছিল সেটা আদি অবস্থা। আর এখন কিন্তু তোমাকে প্রশ্ন করেছে যে ঘূর্ণন ক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে গেছে, তার মানে কি বর্তমান অবস্থা কি? আদি অবস্থা ঘূর্ণন ক্রিয়া বিবেচনা নিয়েছি, তাহলে বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থা একটু ব্যাখ্যা করে দিচ্ছি, এই কারণে ভুল যাওয়া নাই। বর্তমান অবস্থা হচ্ছে ঘূর্ণন ক্রিয়া বন্ধ, ঘূর্ণন ক্রিয়া বন্ধ। তার মানে কি ঘূর্ণন ক্রিয়া বন্ধ হলে কি মান কত পাইছি? মান পাইছি জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি পাইছি, বা 9.8 পাইছি। তাহলে ঘূর্ণন ক্রিয়া যখন বন্ধ বর্তমান অবস্থা, এটা কিন্তু আদি অবস্থা না, এটা কিন্তু বর্তমান অবস্থা। এখন যদি আমি শতকরা পরিবর্তন বের করতে চাই, শতকরা পরিবর্তন বের করতে চাই, দেখো তো, ঘূর্ণন ক্রিয়া যখন বিবেচনা নিয়েছিলাম আমরা, মানে ঘূর্ণন ক্রিয়া চলছে 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 চলছে, ঘুরছে ঘুরছে, পৃথিবী ঘুরছে, অভিকর্ষ ত্বরণের মান কত? 9.767। ওকে, যখন এই ঘূর্ণন ক্রিয়া বন্ধ হয়ে গেছে তখন অভিকর্ষ ত্বরণ কত হয়েছে? 9.8 হয়ে গেছে। তার মানে কি এবার কিন্তু বেড়ে গেছে, এবার কিন্তু উল্টা বেড়ে গেছে, কিন্তু এবার কিন্তু বেড়ে গেছে। তার মানে শতকরা পরিবর্তন বাড়ুক অথবা কমুক, আমরা পরিবর্তনটা নিব উপরে। উপরে কি নিব? পরিবর্তনটা নিব। 9.767 মডুলাস নিলাম, ডিভাইড বাই হচ্ছে, এবার কিন্তু 9.767 হবে। এবার কিন্তু 9.8 আর হবে না, গুণ কিন্তু 100%। ওকে, ভুলে যেন না যাই। পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বন্ধ হয়ে গেছে, হঠাৎ বন্ধ হয়ে গেছে, তার মানে কি এখনকার অবস্থা কি? ঘূর্ণন ক্রিয়া বন্ধ। এখনকার অবস্থা ঘূর্ণন ক্রিয়া বন্ধ 9.8। আদি অবস্থায় কি ছিল যখন ঘূর্ণন ক্রিয়া ঘূর্ণন চলছিল? এটা তুমি এখানে একটা আরেকবার মিলাই, এখানে কিন্তু পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বিবেচনা করলে, এবার কিন্তু বিবেচনা করছি পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, ঘূর্ণন ক্রিয়া, ঘূর্ণন ক্রিয়া বিবেচনা বিবেচনা করলে। তো বিবেচনা করলে আমাদের করলে কি ঘটনা ঘটতেছে? পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া যখন আমি বিবেচনা করলাম, বর্তমান অবস্থা কত কি হলো? আমার জি জি ল্যামডার মানটা হয়ে গেছে এসি, অর্থাৎ বর্তমান অবস্থা কি? ঘূর্ণন ক্রিয়া বিবেচনা করেছি 9.767। আদি অবস্থা কি ছিল? আদি অবস্থাতে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বিবেচনা করি নাই, হ্যাঁ করি নাই। তাহলে আদি অবস্থাতে 9.8, এই যে আদি অবস্থা 9.8। এবার দেখো, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বিবেচনা করেছিলাম, এখন হঠাৎ বন্ধ হয়ে গেছে, বর্তমান অবস্থা কি? 9.8। তার আগে অবস্থা কি যখন বিবেচনা নিয়েছিলাম? আদি অবস্থা হচ্ছে 9.767, এই যে 9.767। ওকে, ভুলে যেন যাই না আমরা। উত্তর কাছাকাছি হবে, কিন্তু আমাদের ভুল যেন না হয়, আমরা যেন আমাদের দিক থেকে ঠিক থাকি। 9.767 গুণ হচ্ছে 100%, 0.3378%। ওকে, ভুলে যেন যেও না এটা। এখান থেকে আরো একটা প্রবলেম করবো আমরা, যে অভিকর্ষ কৌণিক বেগের মান কত হলে কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের, বর্তমান কৌণিক বেগের কত গুণ হলে, কত গুণ হলে, হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চল দিয়ে করছি বারে বারে, বিভিন্ন অঞ্চল থাকতে পারে, ল্যামডার মান বিভিন্ন রকম থাকতে পারে, আমরা বিষুবীয় অঞ্চল দিয়ে করছি, 0 ডিগ্রি দিয়ে করছি। বিষুবীয় অঞ্চলে, হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে একটি বস্তু, একটি বস্তু ছিটকে পড়ার উপক্রম হবে, ছিটকে, ছিটকে পড়ার উপক্রম হবে, ছিটকে যাবে না কিন্তু ছিটকে পড়ার উপক্রম হবে। হ্যাঁ, মানে জি এর মান 0। মনে রাখবা, ছিটকে পড়ার উপক্রম হওয়ার মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ ফিল করবে না। তার মানে দেখো তো, আমি যদি চিত্রটিতে আবার যাই, এই এখানকার একটা বস্তু যদি ডব্লুর মানুষ যা, এফসি কস ল্যামডার মানও যদি তাই হয়, সমান সমান যদি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এই এম ভরের বস্তু এই পৃথিবী আর আকর্ষণ বল ধরে রাখতে পারবে না, তখন ছিটকে পড়ার উপক্রম হবে। একেবারে সমান যখন হবে, পৃথিবীও টানবে না, এটাও পৃথিবীও যে পরিমাণ বলে টানবে, এও কিন্তু সে পরিমাণ বলে টানবে, মানে কেন্দ্র বিমুখী বলের যে উপাংশটা, তখন এ কিন্তু কোনো বল ফিল করবে না, দুই দিক থেকে সমান সমান। তার মানে কি ছিটকে যাওয়ার উপক্রম হবে, কিন্তু ছিটকে যাবে না,
কিন্তু ছিটকে যাওয়ার উপক্রম হবে, কেউই তো বল অনুভব করছে না, মানে এই এমবারের বস্তুটা ওজনহীন অনুভব করবে। এমবারের বস্তুটা কিন্তু ওজনহীন অনুভব করবে, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে কোনো একটা বস্তু ওজনহীন অনুভব করবে। ঠিক আছে, ওজনহীন অনুভব করবে, একই কথা। তাহলে দেখো তো আমাদের সূত্র হচ্ছে জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তো জি ল্যামডার মানটা যদি 0 হয়, অর্থাৎ টোটাল যে ওজন সরি অভিকর্ষ ত্বরণ, প্রকৃত অভিকর্ষ ত্বরণ কিন্তু এইটা, এটা যখন 0 হবে তখন কিন্তু ওই বস্তুটা কিন্তু কোনো ওজন ফিল করবে না, কোনো অভিকর্ষ বল ফিল করবে না, বা সে ছিটকে পড়ার উপক্রম হবে, জাস্ট উপক্রম হবে। ছিটকে না পড়লেও সে একেবারে 0 বল ফিল করবে। ঠিক আছে, কারণ দুই দিক থেকে তাকে সমান বলে টানছে, তার মানে হচ্ছে সে আস্তে আস্তে ওজনহীন অনুভব করবে। ওকে, ইজিক্যাল টু জি মাইনাস ওমেগা, ওমেগা মানে 2 পাই/টি, তার উপর হোল স্কয়ার দিলাম, আর এর মান আর থাকলো cos স্কয়ার ল্যামডা, cos স্কয়ার 0 ডিগ্রি দিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা এই ওমেগার মান তো বের করতে চাচ্ছিলাম রে, আমরা তো ওমেগার মানই বের করতে চাচ্ছিলাম, তো ওমেগার মান তো বের করতে চাচ্ছিলাম। তো ওমেগা স্কয়ার আর ইজিক্যাল টু হচ্ছে জি, বা ওমেগা ইজিক্যাল টু জি ভাগ আর, বা ওমেগা ইজিক্যাল টু রুট ওভার জি ডিভাইড বাই আর। রুট ওভার জি এর মান হচ্ছে 9.8 আর আর এর মান হচ্ছে 6.4 গুণ 10⁶। তো আমরা পাবো কত, একটু লিখে দিচ্ছি, 9.8, 9.8 ভাগ হচ্ছে 6.4 গুণ 10⁶, 1.53, 1.53 125 গুণ 10⁻⁻6 রেডিয়ান পার সেকেন্ড। এটা আমাদের এত, যদি আমাদের পৃথিবীর কৌণিক বেগ, হ্যাঁ কৌণিক বেগ যদি এত হয়, পৃথিবীর কৌণিক বেগ কত আছে বের করে দেখাচ্ছি। কৌণিক বেগটা যদি, এটা ওমেগা স্কয়ার রে, এটা হচ্ছে এটা এখানে লিখি ওমেগা স্কয়ার, আর যে সূত্রটা আর কি ওমেগাই তো বের করতে বলেছি, তাই আমার 2π/t লেখার কোনো প্রশ্নই ওঠে না। তো এখন কৌণিক বেগ যদি কোনো কারণে এটা হয়, তাহলে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ার উপক্রম হবো, অর্থাৎ আমি ওজনহীন অনুভব করবো নিজেকে। জি এর মান 0, ওজনহীন, বা ছিটকে পড়ার উপক্রম হবে। ছিটকে পড়বে না, কিন্তু ছিটকে পড়ার উপক্রম হবে। তো এখন দেখো তো, আগে কৌণিক বেগ কত ছিল, এখন কৌণিক বেগ কত আছে আসলে, এত হলে, এটা তো ভবিষ্যৎকাল, কত হলে আমার হচ্ছে ছিটকে পড়ার উপক্রম হবে। আসলে এখন কত বেগে ঘুরছে সেটাকে বের করে নি, কত কৌণিক বেগে ঘুরছে, ওমেগা ইকুয়াল টু 2π/t, 2 গুণ 3.1416 গুণ ভাগ হচ্ছে 86,400, 86,400। তো 2π মানে 6.32, 6.2832 ভাগ হচ্ছে 86,400, 86,400, 7.272, 7.272 গুণ 10⁻⁻5 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমার এটা আমাদের বর্তমান কৌণিক বেগ, হ্যাঁ বর্তমান কৌণিক বেগ, বর্তমান কৌণিক বেগ হচ্ছে এটা, আর কৌণিক বেগ হতে হবে হচ্ছে এটা, বর্তমান কৌণিক বেগ। তাহলে বর্তমান কৌণিক বেগ হচ্ছে এটা, ওমেগা ইজ ইকুয়াল টু 7.27 গুণ 272 গুণ 10⁻⁻5 বর্তমান, আর হতে হবে ওমেগা প্রাইম, মনে করো কত বের করেছি, 1.53125, 1.53125 গুণ 10⁻⁻, কত রে, 6। ভুল করলাম নাকি, এটা বুঝলাম না কাহিনী, রুট দিই নাই এটার মনে হয়। 9.8 ভাগ হচ্ছে 6.4 গুণ 10⁻⁶, রুট দিই নাই, 1.237, 1.23234 গুণ 10⁻⁻3। ঠিক আছে, 1.2374 গুণ 10⁻⁻3 রেডিয়ান্স, এটা। তাহলে এটা আমার হলে, এটা হচ্ছে হতে হবে, তাহলে হচ্ছে ওই ওজনহীন হতে হবে। ওকে,
তাহলে ওমেগা ভাগ ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু কত একটু বের করে দেখি 1.2374 গুণ 10⁻³ ডিভাইড বাই হচ্ছে 7.272 গুণ 10⁻⁵। যদি আমরা একটু ভাগ করে দিই কত পাচ্ছি দেখো 7.272 ভাগ হচ্ছে 10⁻⁵ 17 গুণ ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু 17 ওমেগা। বুঝতেই পারছো যে বর্তমান কৌণিক বেগের যদি 17 গুণ কৌণিক বেগ হয় কোনো কারণে, তাহলে আমরা পৃথিবী পৃষ্ঠে আমরা প্রত্যেকটা বস্তু আমি তুমি সবাই ওজনহীন ফিল করব, ছিটকে যাবার উপক্রম থাকবো, অভিকর্ষ ত্বরণের মান 0 হবে। পৃথিবী পৃষ্ঠে অনুভূত কোনো একটা বস্তু কর্তৃক অনুভূত অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে 0 হবে বা ওজনহীন ফিল করবে। ঠিক আছে, ওজনহীন ফিল করবে। তো এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তু ওমেগার মানটা বা কৌণিক বেগের মান কত হলে পৃথিবী পৃষ্ঠের যে কোনো একটা জায়গার অক্ষাংশ দেওয়া থাকবে যে ওইটা হচ্ছে একেবারে মহাশূন্যে চলে যাবে। পৃথিবী পৃষ্ঠের কোনো একটা বস্তু মুক্তিবেগ অর্জন করবে মানে মহাশূন্যে চলে যাবে। ঠিক আছে, এটা নিজে নিজে করবা, মুক্তিবেগ অর্জন করে ফেলবে, একেবারে মুক্তিবেগ অর্জন করে ফেলবে। ঠিক আছে, একেবারে মুক্তিবেগ অর্জন করে ফেলবে। যাই হোক, এটা গেল। আশা রাখি এইটা নিয়ে আর প্রশ্ন করার কোনো মানে যে কোনো ভাবে প্রশ্ন আসুক, অক্ষাংশ ক্রিয়া অনেকক্ষণ ধরে পড়ালাম, কিন্তু এটা আমাদের কিন্তু অ্যান্সার যেন সঠিকভাবে আমরা দিয়ে আসতে পারি। কম হচ্ছে নাকি বেশি হচ্ছে, গুণন ক্রিয়া বন্ধ হলে কি হবে, জি এর মানটা বেড়ে যাবে, আর গুণন ক্রিয়া বিবেচনা করলে কি হবে, জি এর মানটা কমে যাবে, জি এর মানটা কমে যাবে। জি ইজ ইকুয়াল টু 9.8। হ্যাঁ, আর গুণন ক্রিয়া যখন আমি বিবেচনা করছি আমি কিন্তু ওই বিসিবি অঞ্চলের কথা বলছি, 9.767 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে, তার মানে কমে যাবে বিবেচনায় আনলে। আবার বিবেচনায় এনেছো 9.767, মনে করো আমি বিবেচনায় নিছি এবার গুণন ক্রিয়া পৃথিবীতে আসলেই ঘুরছে, এবার হঠাৎ পৃথিবীর ক্রিয়া বন্ধ হয়ে গেছে, ঘূর্ণন ক্রিয়া বন্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু আবার ওমেগার মান 0 হলে আবার ওই 9.8 হয়ে যাবে। তার মানে কি গুণন ক্রিয়া যদি বন্ধ হয়ে যায় 9.767 থেকে এখন 9.8 হয়ে গেছে। ঠিক আছে, গুণন ক্রিয়া যখন বিবেচনায় নিচ্ছ তখন এটা আদি অবস্থা, এটা শেষ অবস্থা। যখন গুণন ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে তখন এটা আদি অবস্থা, এটা শেষ অবস্থা। কিন্তু ভুল যেন না হয়, শতকরা পরিবর্তন, পরিবর্তন ভাগ হচ্ছে আদি অবস্থা গুণ হচ্ছে 100%। গেল, এবার আসে মুক্তিবেগ। মুক্তিবেগ, মুক্তিবেগ আমরা জানি গত ওই যে কাজ ক্ষমতা শক্তিতে করে আসছি যে একটা বস্তুকে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ করতে হয়, একটা নির্দিষ্ট উচ্চতায় পাঠাতে হয়, তাহলে কি পরিমাণ কাজ করতে হয়, এই উচ্চতায় পাঠাবো পৃথিবীর পৃষ্ঠ থেকে, এই উচ্চতায় পাঠাবো, এটুকার মান কত আর, এখানে কত মান, এটা আর প্লাস এইচ। তার মানে পৃষ্ঠ হতে, পৃষ্ঠ হতে এই উচ্চতায় পাঠাতে, এই উচ্চতায় পাঠাতে কৃত কাজ, মনে করো কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু, অলরেডি পড়েছে, জি বড় হাতের এম পৃথিবীর ভর, কাকে পাঠাবো, এম ভরের বস্তু, এম ভরের বস্তু কোথা থেকে, পৃষ্ঠ থেকে, কোথায়, আর প্লাস এইচ, এত উচ্চতায়, এটা কাজ। এখন যদি পৃষ্ঠ হতে এই উচ্চতায় না পাঠিয়ে এবার আমি অসীমে পাঠাবো। ঠিক আছে, অসীমে পাঠাতে কৃত কাজ, পৃষ্ঠ হতে কোথায় পাঠাবো, অসীমে, অসীমে পাঠাতে কৃত কাজ, দুটো একসাথে আমরা কিন্তু ওটা রিভিউ হয়ে গেল, কৃত কাজ, অসীমে পাঠাতে কৃত কাজ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জি এম, কাকে পাঠাবো, এম কে, কোথা থেকে, 1/r, আর থেকে 1/r বিয়োগ কোথায় পাঠাবো, অসীমে। ঠিক আছে, তাহলে 1/ইনফিনিটির মান হচ্ছে 0। এটা হচ্ছে অসীমে কাজ। তো অসীমে পাঠাতে কৃত কাজ কত লাগলো আমাদের, জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইড বাই আর। তো এই যে অসীমে পাঠাবা এই বস্তুটাকে কিসের মাধ্যমে, বেগের মাধ্যমে, যে একটা বস্তুতে এই এম ভরের বস্তুতে এমন একটা বেগ প্রদান করব যাতে করে ওই বস্তুটা একটা গতিশক্তি অর্জন করে, সেই গতিশক্তির মাধ্যমে এই কার্যটা সম্পন্ন করতে পারি। সেই গতিশক্তির মান কত, হাফ এম ভি স্কোয়ার। এটাও হবে কিন্তু, এটা যখন অসীমে পাঠাবো তখন এটা না, যখন অসীমে পাঠাবো তখন এইটা, এই কাজ, আর যখন এই উচ্চতায় পাঠাবো তখন এই কাজ। তো এখানে আমি তখন লিখবো হাফ এম ভি স্কোয়ার, আর এখানে আমি হাফ এম ভি স্কোয়ার লিখেছি।
মুক্তিবেগ, এই বেগের নাম মুক্তিবেগ, যেহেতু অসীমে পাঠাবো আর এটা তো এই উচ্চতায় পাঠাবো, তখন তো আমি অসীম বলবো না, তখন আমি ভিই বলবো না। আর জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইড বাই আর, বা ভি স্কোয়ার ইজ ইকাল টু 2 GM ভাগ হচ্ছে আর, ভি স্কোয়ার ইজ ইকাল 2 GM ভাগ আর, অতএব ভি ইজ ইকাল টু রুট ওভার 2 GM ভাগ হচ্ছে আর। ওকে, এখানে কাজও বের করে দেখালাম আমরা, এখানে মুক্তিবেগের মানও বের করে দেখালাম। তো মুক্তিবেগের মানটা দেখো আমরা পেলাম ভি ইজ ইকাল টু রুট ওভার 2 GM ভাগ হচ্ছে আর। তো আমাদের জানাই আছে যে জি ইজ ইকাল টু GM ভাগ আর স্কোয়ার, জি ইজ ইকাল টু GM ভাগ, জি ইজ ইকাল টু GM ভাগ আর স্কোয়ার, ঠিক আছে। যেখান থেকে GM ইজ ইকাল টু জি আর স্কোয়ার পেয়ে যাবো। তো আমরা পাচ্ছি ভি ইজ ইকাল টু রুট ওভার অফ 2 GM এর জায়গায় জি আর স্কোয়ার বসায় দাও ভাগ হচ্ছে আর ইজ ইকাল টু 2 GR। এটা আমাদের সূত্র, আমরা এটা মনে রাখবো, তাহলে হবে। হ্যাঁ, মুক্তিবেগের মান। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে সুন্দর করে। জিএমএম 1/r বিয়োগ 1/r প্লাস এইচ, অসীমে পাঠালে আর প্লাস এইচ জায়গায় ইনফিনিটি বসায় দেবে, দিয়ে আমরা হিসাব নিকাশ করবো। ওকে, জি আর, তো 2G ইন্টু আর, তাহলে এটা কোথাকার তুমি মুক্তিবেগ বের করলা? পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ, আমি পৃষ্ঠ থেকে কিন্তু পাঠাতে কৃত কাজ বের করেছিলাম। তাহলে পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ কত? 2GR। তো আমি যখন পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ বের করছি, তখন আমি কিন্তু ভি ইজ ইকাল টু কিন্তু রুট ওভার 2GR লিখলাম। অর্থাৎ আমরা এই যে যে বিন্দুর কি বলে মুক্তিবেগ বের করব, যে বিন্দুর মুক্তিবেগ বের করব সেই বিন্দুর অভিকর্ষ ত্বরণ লাগবে এবং পৃথিবীর কেন্দ্র থেকে সেই বিন্দু দূরত্ব লাগবে। এখন যদি বলি যে এই উচ্চতায় মুক্তিবেগ কত, যেখানে আমার মুক্তিবেগ বের করবো জি প্রাইম, তাহলে এখানে জি প্রাইম আমার লাগবে, তাই না? আর এখানে আমার দূরত্ব লাগবে, দূরত্ব কত? আর প্লাস এইচ। ওকে, তাহলে এই পয়েন্টে আমার মুক্তিবেগ কত হবে? রুট ওভার অফ 2G প্রাইম ইন্টু আর প্লাস এইচ। মনে যেন থাকে, যে পয়েন্টের মুক্তিবেগ বের করব সেই পয়েন্টের হচ্ছে অভিকর্ষ ত্বরণ লাগবে এবং পৃথিবীর কেন্দ্র থেকে সেই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব লাগবে। তাহলে আমরা যদি বলি যে পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কত, তাহলে ওই পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র থেকে ওই পৃষ্ঠের ওই বিন্দু দূরত্ব। এখন যখন আমরা এই উচ্চতায় আমরা অভিকর্ষ মুক্তিবেগ বের করব, এই যে এইটুকু হচ্ছে আর, এইটুকু হচ্ছে আর প্লাস এইচ, তখন আমরা এই পয়েন্টের, যে পয়েন্টে আমি মুক্তিবেগ বের করতে চাচ্ছি সেই পয়েন্টের অভিকর্ষ ত্বরণ আর সেই পয়েন্টের দূরত্ব নিব আমরা পৃথিবীর কেন্দ্র হতে, ঠিক আছে। ওকে, তাহলে এইচ উচ্চতায় মুক্তিবেগের মান, মুক্তিবেগের মান জি প্রাইম আর প্লাস এইচ, জি প্রাইম ভিই ইজ ইকাল টু রুট ওভার অফ এটা। আর ভূপৃষ্ঠে মুক্তিবেগের মান হচ্ছে, এজন্য ভুলে যাও না আমরা, হ্যাঁ, 2GR। এই গেল আমাদের মুক্তিবেগ কমপ্লিট, মুক্তিবেগ নেওয়ার ঝামেলা নেই আমাদের। যদি এখানে জি প্রাইমের মানটা দেওয়া না থাকে, জি প্রাইমের মানটা বের করে নেবো, জি এর মানটা আমরা বের করে নেবো। জি এর মান বের করার সূত্র আমাদের যথেষ্ট জানা আছে, জি ইজ ইকাল টু জিএম ভাগ আর স্কয়ার, আর জি প্রাইম ইজ ইকাল টু কত? জিএম ভাগ আর প্লাস এইচ হোল স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ভূপৃষ্ঠের জন্য আর এই উচ্চতার জন্য এটা। তো এই গভীরতায় মুক্তিবেগ আসলে হয় না, পৃথিবীর ভেতর থেকে তার কোনো বস্তুকে কেউ পাঠায় না উপরের দিকে, ঠিক আছে। তো যাই হোক, এটা গেল হচ্ছে মুক্তিবেগের মান। এবার আসে হচ্ছে কি বলে মহাকর্ষ বিভব। এবার আসে হচ্ছে মহাকর্ষ বিভব, খুবই সহজ। যে মহাকর্ষ বিভব আর প্রাবল্য যদি আমরা বের করতে চাই, তাহলে খুবই সহজ এই দুইটা জিনিস।
হ্যাঁ, তো আমরা একটু শিখাই দিচ্ছি। মহাকর্ষ বিভবটা বের করার অর্থ হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে বের করে দেখায় আপাতত। সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু মাইনাস জি এম ভাগ হচ্ছে আর। যে বস্তুর জন্য মহাকর্ষ বিভব বের করবা সেই বস্তুর ভর লাগবে, ঠিক আছে? যে বস্তুর জন্য মহাকর্ষ বিভব বের করবা সেই বস্তুর ভর লাগবে, আর যত দূরত্বে মহাকর্ষ বিভব বের করবা তত দূরত্বটা লাগবে। তাহলে আমরা যদি পৃথিবীর জন্য মহাকর্ষ বিভব বের করতে চাই, তাহলে পৃথিবীর জন্য, এটা পৃথিবী মনে কর, ধরে নিলাম হচ্ছে পৃথিবীর জন্য মহাকর্ষ বিভব বের করতে চাই। যদি পৃষ্ঠে বের করতে চাই তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে মাইনাস জি পৃথিবীর ভর ডিভাইড বাই পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তু দূরত্ব কত আর। যদি আমি বলি না আমি এখানে বের করব, এই যে উচ্চতায় বের করব, এখানে ভি ইজ ইকুয়াল টু কত মাইনাস জি এম ভাগ আর প্লাস এইচ, ঠিক আছে? এটাও কিন্তু উচ্চতা, বারবার শিখাইছি, এটা উচ্চতা, উপরের দিকে সবই উচ্চতা, ঠিক আছে? এটা উচ্চতা, এটা উচ্চতা, এটাও এইচ ধরতে পারি আমরা। তাহলে এটা হচ্ছে আর, আর এটুকু হচ্ছে আর প্লাস এইচ, আর প্লাস এইচ। তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস জি এম ভাগ আর প্লাস এইচ, এই পয়েন্টে। ওকে, এই পয়েন্টে। আর জেনারেল সূত্রের ফর্মুলা কোনটা? জেনারেল ফর্মুলা হচ্ছে এইটা। আর হচ্ছে দূরত্ব, যে বিন্দুতে মহাকর্ষ বিভব নির্ণয় করবা সেই বিন্দু দূরত্ব কোথা হতে, যে ভরের জন্য মহাকর্ষ বিভব নির্ণয় করবা সেই ভর হতে। ওকে, এটা পৃথিবীর জন্য বের করলাম। এখন একাধিক বস্তুর জন্য মহাকর্ষ বিভব বের করা লাগতে পারে, তো এটা তো আগে শিখেছি। যোগ করে দিবা, এক একটা করে বের করে যোগ করে দেবো। মনে করো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, হ্যাঁ, তিনটা ভর নিলাম, তিনটা ভরের বস্তু আছে। এটার নাম নিলাম M1, এটা R1। এই বস্তুর ভর নিলাম আর M2, এটার নাম নিলাম হচ্ছে R2। এটা হচ্ছে বিন্দু একটা দিলাম, তো এখানে নিলাম হচ্ছে M3, এই বস্তুর ভরটা। এখানে আর একটা ভর আছে M3, দূরত্ব হচ্ছে R3। তাহলে আমি যদি বলি যে এই ও বিন্দুতে বিভব কত, এখানে এটার নাম দিলাম হচ্ছে এ বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু, এটা দিলাম সি বিন্দু। তিনটা ভর আছে, তিনটা। এখানে কিন্তু একটা ভরের জন্য বের করলাম, তিনটা ভরের জন্য, চারটা ভরের জন্য বের করবো, তখন আমাদের ভি সূত্র হচ্ছে মাইনাস সামেশন অফ জি এম ভাগ আর, সামেশন অফ জি এম ভাগ আর, যতগুলা ভর আছে। তো দেখো তো আমি একবারে বের করছি, ভিও ইজিক্যাল টু মাইনাস জি লিখলাম, সবার সঙ্গে তো জি থাকবেই, ব্র্যাকেট দিলাম। এ বিন্দুর যখন আমি ভর নিব, হ্যাঁ, তখন আমি লিখবো কি, এম এ লিখলাম, মনে করো M1 লিখলাম। তো এখানে যেহেতু M1 দিয়েছি তাই দূরত্বটা কত ও এ, প্লাস M2 ভাগ কত লিখবো ও বি, প্লাস M3 ভাগ কত লিখবো ও সি। অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? তিনটা, চারটা, পাঁচটা, যতগুলা ভর থাকবে সবগুলো একসাথে বের করতে পারবো, যোগ করে দিলে হয়ে যাবে। খেয়াল করে দেখো, যখন আমি এ বিন্দুর ভর নিয়েছি তখন আমরা কোথায় বের করছি মহাকর্ষ বিভব, ও বিন্দুতে। তাহলে ও থেকে এটা দূরত্ব নিয়েছি, এই যে ও এ। যখন আমি বি বিন্দুর ভরটা নিয়েছি, যোগ চিহ্ন দিয়েছি, এই জিটা কমন নিয়েছি, হ্যাঁ, প্রতি ক্ষেত্রে জি একটা থাকবেই। ওকে, M2 ভাগ হচ্ছে ওবি নিয়েছি, এই যে M2 ভর ওবি। যখন আমি সি বিন্দুর ভর নিয়েছি M3, তখন দূরত্বটা নিয়েছি আমরা ওসি বা R3, এখানে R1 R2 R3 লিখেছি। একাধিক ভরের ক্ষেত্রে মহাকর্ষীয় বিভব, একটা ভরের ক্ষেত্রে বের করে দেখালাম, একাধিক ভরের ক্ষেত্রে বের করে দেখালাম, এটা একটা ভরের ক্ষেত্রে। একটি ভরের জন্য, একটি ভরের জন্য, হ্যাঁ, এটা হচ্ছে একটা ভরের জন্য, এটা হচ্ছে একাধিক ভরের জন্য, একাধিক ভরের বস্তুর জন্য, একাধিক ভরের জন্য, ঠিক আছে? একাধিক ভরের জন্য। তাহলে আমরা দুটা জিনিস শিখলাম, একটি ভরের জন্য, একাধিক ভরের জন্য। এবার মহাকর্ষ বিভব শক্তিটা বের করতে বললাম, পরীক্ষা যদিও আসে না, এটা থাকে, এটা একটি ভরের জন্য, একাধিক ভরের জন্য। ওকে, এবার আসে মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্য, এই মহাকর্ষীয় বিভব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অনেক যেভাবে আসুক তুমি এখন কিন্তু পারবা। মহাকর্ষীয় প্রাবল্য, বিভব মানে হচ্ছে 1 কেজি ভরের বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আনতে যে কাজ করতে হয়, জুল পার কেজি এককে। আর মহাকর্ষীয় প্রাবল্য মানে হচ্ছে যে এরকম, যে এখানে একটা বস্তু স্থাপন করেছি এম ভরে, এই বস্তুটা যদি এম ভরের বস্তুটা যদি এফ বল অনুভব করে, তাহলে 1 কেজি ভরের বস্তুটা যে বল অনুভব করবে ওই বিন্দুতে, সেটার নাম হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, সেটার নাম হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। একক হচ্ছে নিউটন পার হচ্ছে কেজি।
একক হচ্ছে নিউটন পার হচ্ছে কেজি। ওকে, এম কেজি ভরের বস্তুটা কোথায় বল অনুভব করেছে? কোনো একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে। তাহলে আমরা সংজ্ঞা দিব, মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে 1 কেজি ভরের বস্তুটা যে বল অনুভব করেছে, 1 কেজি, 1 কেজি ভরের বস্তু যে বল অনুভব করেছে সেটাকে বলবো আমরা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য। ওকে, তাহলে এখন তো আমি মনে করি এখানে একটা বস্তু আছে, ধরে নিলাম, ঠিক আছে, এখানে একটা বস্তু আছে, সেই বস্তুটার নাম দিলাম হচ্ছে এম কেজি ভরের একটা বস্তু। বলা হচ্ছে আর আর দূরত্বে প্রাবল্য কত, আর দূরত্বে প্রাবল্য কত। তো ভেরি সিম্পল, যেখানে আমি প্রাবল্য বের করতে চাচ্ছি সেখানে কে বল অনুভব করবে? 1 কেজি ভরের বস্তু। তো আমাদের সূত্র হচ্ছে এফ ইজিক্যাল টু জি m1 m2 ভাগ আর স্কোয়ার। তো এখন যদি বলি যে এফ এর জায়গায় কিন্তু আমি ই লিখতে পারবো, এখন জি গুণ হচ্ছে m1 এর জায়গায় লিখবো এই যে একটা ভর দেওয়া আছে ইন্টু 1 ডিভাইড বাই দূরত্ব কত আর স্কোয়ার, এখানে ডি স্কোয়ার দাও, এটা মেইন সূত্র লিখেছি। তো এটাই আমাদের সূত্র, জি এম ভাগ আর স্কোয়ার। এটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় সূত্র। তাহলে আমাদের দেখো তো, যে ভরের জন্য প্রাবল্য নির্ণয় করব সেই ভরটা থাকবে উপরে, আর যে দূরত্ব নির্ণয় করব সেই দূরত্বটা থাকবে হচ্ছে নিচে, তার উপর স্কোয়ার থাকবে হচ্ছে নিচে। এখন যদি বলি যে পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য কত, ভেরি সিম্পল, পৃথিবীর ভর কত এম, এটার জন্য আমি পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য বের করতে চাচ্ছি। তো এখান থেকে ই কত হবে, তো পৃথিবীর ভর কত এম, তাহলে জি এম নিলাম, আর যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব পৃথিবী থেকে সেই বিন্দু দূরত্ব কত, পৃথিবী থেকে সেই বিন্দু দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান, তো আর স্কোয়ার ইজিক্যাল টু কার মানের সমান, দেখো তো অভিকর্ষ ত্বরণের মানের সমান, অভিকর্ষ ত্বরণের মানের সমান। এবার বললাম না আমি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ মহাকর্ষ প্রাবল্য বের করব না, আমরা এই উচ্চতায় বের করব, আমরা এই উচ্চতায় প্রাবল্য বের করব, এখানে প্রাবল্য বের করব। তো কার জন্য বের করব? এম এর জন্য, এম ভরের জন্য। তো এটুকার দূরত্ব কত, এটা দূরত্ব আর প্লাস এইচ, এটুকু আর এটুকু আছে আর প্লাস এইচ। হ্যাঁ, তাহলে এখন প্রাবল্য কত হবে, এই এই উচ্চতায় প্রাবল্য কত হবে, তাহলে জিএম। কার জন্য প্রাবল্য বের করব? এম ভরের পৃথিবীর জন্য। তো এম ভরের পৃথিবীর জন্য প্রাবল্য কোথায় বের করব? এই যে এই উচ্চতায়, তার দূরত্ব কত? তো প্রশ্নের উত্তর হচ্ছে দূরত্ব হচ্ছে স্যার আর প্লাস এইচ হোল স্কয়ার, আর প্লাস এইচ এটার উপর স্কয়ার। ঠিক আছে, তো এটা কার মান বলতো? এটা কিন্তু এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান। তার মানে পৃথিবীর জন্য, খেয়াল করো কথাটা, একটা লাইন, পৃথিবীর জন্য যে পয়েন্টে, পৃথিবীর জন্য কিন্তু, অন্য কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু না, পৃথিবীর জন্য আমরা এখানে বলছি, পৃথিবীর জন্য যে পয়েন্টে তুমি মহাকর্ষীয় প্রাবল্য বের করতে চাচ্ছ সেই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষীয় প্রাবল্য সংখ্যাগতভাবে মান কিন্তু সমান। অর্থাৎ পৃথিবীর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্যের মানটা হবে ওই বিন্দুর অভিকর্ষ ত্বরণের মানের সমান। ঠিক আছে, পৃথিবীর ভেতরে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, একদম মহাকর্ষীয় প্রাবল্যের মানের সমান। এখন প্রশ্ন হচ্ছে একটা ভর, না এটা তো একটা ভরের জন্য বের করলাম, সিমিলারলি আমরা অসংখ্য ভরের জন্য, 3টা 4টা 2টা ভরের জন্য মহাকর্ষীয় প্রাবল্যের মানটা কিন্তু বের করতে পারি। কিরকম? যদি আমি 3টা ভর দিয়ে দেখাই, এই বল নির্ণয় দে বাবা, প্রাবল্য মানে বল নির্ণয়, আগের মতোই। এখানে মনে করো 100 কেজি আছে, এখানে মনে করো 200 কেজি আছে, এ বিন্দু বি বিন্দু, এটা মনে করো 10 মিটার, এটা মনে করো 10 মিটার। ঠিক আছে, তো বললাম এটাও 10 মিটার, যে এই সি বিন্দুতে প্রাবল্য বের করো, মহাকর্ষীয় প্রাবল্য, আগের মতোই, সেম আগের মতোই। মহাকর্ষীয় প্রাবল্যের দিকটা যদি একটু দেখে নিই আমরা, মহাকর্ষীয় প্রাবল্যের দিকটা একটু দেখে নিই। প্রাবল্যের দিক, একক ভরের বস্তু বা 1 কেজি ভরের বস্তু যেদিকে বল অনুভব করে, 1 কেজি ভরের বস্তু, কারণ আমাদের সংজ্ঞায় তাই বলেছে যে 1 কেজি ভরের বস্তুটা, 1 কেজি ভরের বস্তু যেদিকে বল অনুভব করে, হ্যাঁ, যেদিকে বল অনুভব করে, 1 কেজি ভরের বস্তু যেদিকে বল অনুভব করে, 1 কেজি ভরের বস্তু যেদিকে বল অনুভব করে, দেখো তো প্রাবল্যের দিক তাহলে কোন দিকে হবে? এখানে একটা বস্তু আছে, প্রাবল্যের দিক যদি একটু বের করে নিই আমরা, খেয়াল করে দেখো, এই যেখানে একটা বস্তু আছে, তো এই ভরের জন্য প্রাবল্য মনে করো দিক বের করবে এখানে, প্রাবল্যের দিক তাহলে কোন দিকে হবে খেয়াল করে দেখো, প্রাবল্যের দিকটা হবে হচ্ছে যে ভরটা আছে, এই যে এই ভর, যে বিন্দুতে প্রাবল্য বের করবো, মনে করো এই বিন্দুতে প্রাবল্যের দিক বের করতে চাচ্ছি, এখানে কে বসে আছে? 1 কেজি ভর। দেখো তো এই এম ভরের বস্তুটা 1 কেজি ভরের বস্তুকে কি করবে? আকর্ষণ করবে।
আকর্ষণ করলে এই 1 কেজি ভরের বস্তুটা কোন দিকে বল অনুভব করবে? অবশ্যই m ভরের বস্তুর দিকে। এটাই কিন্তু প্রাবল্যের দিক। এখানে আর অন্য কোনো ঝামেলা নাই, অন্য কোনো ঝামেলা নাই। কারণ হচ্ছে ভর তো ভরই হয়। চার্জের ক্ষেত্রে আমরা বের করেছিলাম 2 বারে, ধনাত্মক চার্জের জন্য, ঋণাত্মক চার্জের জন্য বৈদ্যুতিক প্রাবল্য। এখানে কিন্তু চার্জের কোনো ব্যাপার স্যাপার নাই। সবসময় প্রাবল্যের দিক হবে যে ভরের জন্য প্রাবল্য বের করছো সেই ভরের দিকে। যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবা সেই বিন্দু থেকে যে ভরের জন্য প্রাবল্য বের করতে যাচ্ছ সেই ভরের দিকে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্যের দিক হবে। ওকে, তাহলে এখন দেখো তো, আমি আগে একই সাথে সূত্র ব্যবহার করতে পারবো কয়টা? একটা। সূত্র কি? E = gm ডিভাইড বাই আর স্কয়ার। আমি যখন a ভরের বস্তুর জন্য বের করব তখন g অফ m a ভাগ s স্কয়ার, বিভিন্ন জন্য কি b স্কয়ার। তা দেখো তো দিকটা কোন দিকে হবে? সবসময় কিন্তু বস্তুর দিকে, ভরের দিকে। এই যে এটার দিক হবে এই দিকে, আর এটার দিক কত হবে? দেখুন দেখো তো, এই দিকে, সবসময় ভরের দিকে। এটার নাম দাও E2, এটার নাম দাও E1। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণে কাজ করবে, কারণ এটা 10 মিটার, এটা 10 মিটার, এটা 10 মিটার। সেম আগের মতোই রে বাবা, ওই ভেক্টরের সূত্র। তারপর আমরা দুটো লব্ধি প্রাবল্য বের করব। একবার E1 বের করছি। E1 কত হবে? E1 হচ্ছে জি এম এ ভাগ হচ্ছে এস স্কয়ার। দিক কোন দিকে? সি এ বরাবর, সি এ বরাবর। আর E2 কত? আমরা লিখবো আগের মতোই, যে এ বিন্দুর ভরের জন্য বা এ বস্তুর ভরের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক সেম ভাবে লিখবো। জি অফ এম বি, এবার কিন্তু বি বিন্দুর ভরের জন্য, বি বস্তুর ভরের জন্য, তাহলে কি লিখবো? বিসি স্কয়ার। দিকটা কোন দিকে? সিবি বরাবর, সিবি বরাবর। তারপর আমরা ই বের করবো, লব্ধি প্রাবল্য আগের মতোই। E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos থেটা বা আলফা। এখানে থেটার মান হচ্ছে E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। বের করলে আমাদের হয়ে যাবে। সেম জিনিস কিন্তু চারটার ক্ষেত্রে যেভাবে আমরা তড়িৎ প্রাবল্য বের করেছি, লব্ধি বের করেছি ভেক্টর চ্যাপ্টারে, সেম ভাবে আমরা বের করব। এই গেল হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য আর বিভব। ওকে, তাহলে চ্যাপ্টার আমাদের কমপ্লিট। একটা জিনিস কি থাকলো? উপগ্রহ। উপগ্রহ তো আর কতবার পড়াবো? উপগ্রহ একবার অঙ্ক করার সময় 2-1টা দেখায় দিবনি, তখনই বলে দিবনি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সিকিউ সলভ করব, অনেকগুলো সিকিউ সলভ করব। তার মধ্যে ওই উপগ্রহটা একটু বলে দিবনি, 2 মিনিট 5 মিনিট বলে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে আমরা পুরো চ্যাপ্টারটা কাল সামনের দিন শেষ করে ফেলবো। এই চ্যাপ্টারটা অনেকটাই সহজ। আমরা যেটা গুরুত্ব ছিল, যেটা বোঝার ব্যাপার ছিল, একটু ঝামেলা ছিল, সেই অক্ষাংশ ক্রিয়াটা একটু সময় নিয়ে বুঝিয়েছি। আর বইটা আমার মনে হয় না যে কারো বুঝার বাকি আছে এখন পর্যন্ত। উপগ্রহ যখন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, আবর্তন করছে, কি হবে? কেন্দ্রমুখী বল যোগান দিতে হবে। সেই কেন্দ্রমুখী বলের যোগানটা সিস্টেম দিবে। এখানকার সিস্টেম হচ্ছে মহাকর্ষ বল। এখানকার সিস্টেমটা কি? মহাকর্ষ বল। এই একটা কথা খালি মনে রাখতে হবে, যে কেন্দ্রমুখী বলের যোগান দিতেই হবে। বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে, সেই কেন্দ্রমুখী বলের যোগান দিবে ওইখানকার সিস্টেম। তো আমরা যখন উপগ্রহকে ঘুরাবো, তখন সেটা সিস্টেম হচ্ছে, সেই সিস্টেমে কেন্দ্রমুখী বলের যোগান দিবে মহাকর্ষ বল। ঠিক আছে, মহাকর্ষ বল এবং কেন্দ্রমুখী বলের সমান যদি হয়, তাহলে ওই কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথে ওই বস্তুটা বা ওই উপগ্রহটা পৃথিবীকে আবর্তন করবে। হয়ে গেল, এটাই কথা, আর বেশি কথা নেই। 2-3টে সূত্র আমাদের আছে, আর আমাদের এই চ্যাপ্টারে আমি সবই পড়ালাম। মহাকর্ষ বিভব, মহাকর্ষ প্রাবল্য থেকে শুরু করে সবকিছু। আর কেপলারের সূত্র আমরা ছোট প্রশ্নের জন্য পড়েছি অলরেডি, ওটা নিজেরা দেখে নিবা। ওকে, আজকে এই পর্যন্তই থাক।